আসসালামু আলাইকুম বাচ্চারা, কি খবর তোমাদের? তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা কিন্তু চলে এসেছে। তো পরীক্ষার আগে আমাদের কি করতে হয় বলো তো? পরীক্ষার আগে আমাদের কিছু প্রশ্ন সম্পর্কে আইডিয়া নিতে হয়, কিছু প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে? এগুলো প্রতিটা পরীক্ষার আগেই গুরুত্বপূর্ণ। তো শিক্ষক হিসেবে আমার দায়িত্ব খুব কম সময়ের ভিতরে তোমাদেরকে একটা রিভিশন দিয়ে দেওয়া। এখন রিভিশন আমরা কোন টপিকগুলোর উপরে দিব? রিভিশন আমরা দিব হচ্ছে অলরেডি হাফ ইয়ারলি পর্যন্ত আমরা যে টপিকগুলো হচ্ছে এসিএস ফিউচার স্কুলে আমরা লাইভ ক্লাসে কমপ্লিট করছি মোটামুটি সেই টপিকগুলা উপরেই হচ্ছে আমরা একটা রিভিশন দিব। এখন রিভিশন আমরা কি দিব? রিভিশনের ভিতরে হচ্ছে তোমার কোনগুলা থাকবে? রিভিশনের ভিতরে থাকবে হচ্ছে আমাদের যত গদ্য পদ্য সেগুলার সিকিউ এমসিকিউ গুলা সম্পর্কে হচ্ছে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো দেখো আমরা হচ্ছে শুরু করে দেই, চলো আমরা হচ্ছে আমাদের ক্লাসটা শুরু করে দেই। তো চলো আমরা দেখি আমাদের কি আছে। দেখো, সাউন্ডটা চেক করে নিলাম আর কি এক সেকেন্ডে, যে ঠিক আছে কিনা সবকিছু। তো আমরা ফার্স্টে শুভা দিয়ে শুরু করব, ওকে? শুভা দিয়ে হচ্ছে সবার আগে আমরা শুরু করব। বাণীকণ্ঠের বাড়ির বেড়া কিসের তৈরি? বাখারি দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? বাখারি দিয়ে তৈরি হচ্ছে তোমার বেড়া। প্রথমটার অ্যান্সার হচ্ছে আমাদের ডান। আমরা কিন্তু তাড়াতাড়ি আগাবো, কারণ আমাদেরকে সবগুলা মোটামুটি হচ্ছে কি করতে হবে, সবগুলা মোটামুটি আমাদের রিভাইজ দিতে হবে। বাণীকণ্ঠের বাড়ি কেমন? একচালা, দোচালা, আটচালা, মাটির। আমরা জানি আটচালা, বড়লোক ছিল বাণীকণ্ঠ, অবস্থা সম্পন্ন, বুঝছো? আটচালা বাড়ি। সুভার গ্রামের নাম চণ্ডীপুর। সুভার গ্রামের নাম কি? সুভার গ্রামের নাম হচ্ছে চণ্ডীপুর। দেখো এই জায়গাতে উদ্দীপকটা তোমরা পড়ো, উদ্দীপকটা পড়ো এক সেকেন্ডে। উদ্দীপকটা পড়ে দেখো হচ্ছে মর্জিনার মধ্যে সুভার কোন বৈশিষ্ট্যটা লক্ষ্য করা যায়। তোমরা দেখো এই জায়গাতে কোনটা, অবশ্যই এই জায়গাতে মর্জিনার ভিতরে সুভার যে বৈশিষ্ট্যটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে ইতর প্রাণীর প্রতি মমত্ববোধ। ইতর প্রাণী মানে হচ্ছে যেই প্রাণীগুলো তোমার কথা বলতে পারে না, ঠিক আছে, নিজের মনের ভাব প্রকাশ করতে পারে না, বাট তাদের একটা ফিলিংস এবং ইমোশন আছে, যেরকম গরু, ছাগল, গরু, মহিষ ইত্যাদি, ঠিক আছে? তো উদ্দীপকের মূল ভাব শুভা গল্পের কোন বাক্যে প্রকাশিত হয়? দিনে 3 বার গোয়াল ঘরে যাওয়া। শুভা গোয়াল ঘরে যেত গরুদের খোঁজ খবর রাখার জন্য, গরুদের সাথে সময় কাটানোর জন্য। 2 বাহু দ্বারা গলা জড়িয়ে ধরা, হ্যাঁ এটা আদর বোঝায়। মাঝে মাঝে তাদেরকে ভর্ৎসনা করা। ভর্ৎসনা করা মানে কি? একটু বকাঝকা করে না। মমত্ববোধ প্রকাশ পায় হচ্ছে 1 আর 2-এ। মমত্ববোধ প্রকাশ পায় হচ্ছে 1 আর 2-এ, 3-এ কিন্তু আমাদের প্রকাশ পায় না। সুভা দিনের মধ্যে কতবার গোয়াল ঘরে যেত? দেখো বইয়ের একদম ডিরেক্ট এমসিকিউ, 3 বার গোয়াল ঘরে যেত। এছাড়াও সে হচ্ছে মাঝে মধ্যে মানে নিয়মের বাইরে গিয়েও হচ্ছে গোয়াল ঘরে যাতায়াত করত। বাড়িতে কেউ একটু কটু কথা বললে মানে খারাপ কথা বললে শুভা কার কাছে আসে? শুভা কি বাবার কাছে যায়, মায়ের কাছে যায় না, গাভীগুলোর কাছে যায়? সর্বশী এবং পাঙ্গুলির কাছে হচ্ছে যায়, ঠিক আছে? মানে কুইক রিভিশন, এটা আমরা কম্প্যাক্ট ওয়েতে একটা রিভিশন দিব। শুভা কখন নদী তটে শয্যা মানে শস্পসজ্জায় লুটিয়ে পড়ে? শস্পসজ্জা মানে কি? শস্পসজ্জা মানে হচ্ছে ঘাসের মধ্যে শুয়ে পড়া, ঠিক আছে? হাত পা ছড়িয়ে একদম ঘাসের ভিতরে হচ্ছে তোমার ঘাসের উপরে শুয়ে পড়া। তো শুভা কখন নদী তটে মানে নদীর তীরে এই ঘাসের উপর হচ্ছে শুয়ে পড়ে, শস্পসজ্জায় লুটিয়ে পড়ে? আমরা জানি যেদিন শুক্লা দ্বাদশী রাত ছিল সেই দিন সেই কাজটা করে। তার মনটা ওই দিন খারাপ ছিল, কারণ কি? তাকে সেই জায়গা থেকে নিয়ে যাওয়া হবে এই জন্য। শুভা শয়নগৃহ হইতে বাহির হইয়া কোথায় লুটিয়ে পড়ে? ঠিক আছে, কোথায় লুটিয়ে পড়ে? নদী তটে মানে নদীর তীরে হচ্ছে শুভা লুটিয়ে পড়ে বা শুয়ে পড়ে। সবশেষে অসহায় শুভা আত্মসমর্পণ করেছে কার কাছে? আমরা জানি সবশেষে শুভা ধরণীর কাছে গিয়ে আত্মসমর্পণ করে, মানে পৃথিবী বা হচ্ছে ধরণী মানে কি? পৃথিবীকে আমরা মায়ের মতো হচ্ছে দেখি বা হচ্ছে চিন্তা করি। তো ধরণীর কাছে গিয়ে আত্মসমর্পণ করে এবং সে হচ্ছে কি করে? সে প্রার্থনা করে ধরণীর কাছে যে আমাকে যেতে দিও না মা। ধরণী মানে হচ্ছে কি? ধরণী মানে হচ্ছে তোমার পৃথিবী। তারপর তর্জমা শব্দের অর্থ কি? তর্জমা শব্দের অর্থ কি? একদম তোমাদের শব্দার্থ এবং টিকা যদি তোমরা জানো তাহলে তোমরা জানবা যে এটার মানে হচ্ছে অনুবাদ। দেখো তর্জমা শব্দের অর্থ অনুবাদ, এক ভাষা থেকে অন্য ভাষায় বলা কথা বা লেখা, এটাকে বোঝায়। এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরকে কি বলে? এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তরকে তর্জমা বলে। সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপর কিশলয় শব্দের অর্থ কি? গাছের নতুন পাতা, কচি পাতা যেগুলাকে বলে সেগুলাকে আমরা কি বলি? সেগুলাকে বলি হচ্ছে আমরা কিশলয়, ঠিক আছে? ওষ্ঠ শব্দের অর্থ কি? ওষ্ঠ শব্দের অর্থ হচ্ছে আমাদের ঠোঁট। ওষ্ঠ শব্দের অর্থ কি? ঠোঁট, ঠিক আছে? তারপর পল্লব শব্দের অর্থ কি? পল্লব মানে হচ্ছে কি? পাতা না শাখা? অবশ্যই আমরা জানি পল্লব শব্দের অর্থ হচ্ছে পাতা।
নবপল্লব রাশি, নতুন পাতাদের মতো আর কি বোঝায়। নবপল্লব মানে নতুন পাতা। দেখো এগুলো বোর্ড প্রশ্ন। শুভা গল্পের চিরনিস্তব্ধ হৃদয় উপকূল বলতে কি বোঝানো হয়েছে? ঠিক আছে, চিরনিস্তব্ধ হৃদয় উপকূল। আমি তোমাদেরকে এটা লাইভে পড়াইছি নাকি হচ্ছে গত বছরের আর্কাইভ থেকে তোমরা দেখছো আমার সঠিক খেয়াল নাই, বাট এই জায়গাটা আমি খুব ভালো মতো এক্সপ্লেন করে দিয়েছিলাম যে তার হৃদয়টা হচ্ছে তোমার শান্ত, শান্ত হৃদয় এখানে বোঝানো হচ্ছে। কপল শব্দের অর্থ হচ্ছে গাল। কপল শব্দের অর্থ কি? কপল শব্দের অর্থ হচ্ছে তোমার গাল। গণ্ডদেশ শব্দের অর্থ কোনটা? গণ্ডদেশ শব্দের অর্থ কি? গণ্ডদেশ শব্দের অর্থ সেম, গাল। কপল গণ্ডদেশ সেম। নেত্রপল্লব মানে হচ্ছে চোখের পাতা। নেত্রপল্লব মানে কি? নেত্রপল্লব মানে হচ্ছে চোখের পাতা। এই হচ্ছে আমাদের এই জায়গাতে রাইট অ্যান্সার, নেত্রপল্লব। তারপর দেখো মুখ শব্দের অর্থ কি? মুখ মানে কি? মুখ আর বধির, মুখ বধির এই কথাটা একসাথে বলা হয়। মুখ মানে হচ্ছে যে বোবা, কথা বলতে পারে না। বধির মানে যে হচ্ছে কানে শোনে না, ঠিক আছে, শ্রবণ শক্তি যার নাই। দেখো মুখ শব্দের অর্থ যে হচ্ছে তোমার বোবা। তারপর ঝিল্লি রব পূর্ণ কি? ঝিঝি পোকার আওয়াজে পূর্ণ। ঝিল্লি রব পূর্ণ মানে কি? যেখানে ঝিঝি পোকার আওয়াজ একদম পরিপূর্ণ থাকে সেটাকে ঝিল্লি রব পূর্ণ বলা হয়। চাঁদের 12তম দিনকে কি বলে? শুক্লা দ্বাদশী। শুক্লা দ্বাদশী, চাঁদের 12তম দিন। চাঁদ যেদিন ওঠে ওইটা চাঁদের প্রথম দিন। এরপরে 12 নম্বর দিনকে বলা হয় শুক্লা দ্বাদশী বা চাঁদের 12তম দিন। বিজন মূর্তি বলতে কি বোঝায়? নির্জন অবস্থা, ঠিক আছে, মানে মনে করো মানুষজন নাই, কিছু নাই, সারা শব্দ নাই, আওয়াজ নাই, ঠিক আছে, নির্জন অবস্থাকে বোঝায়। দেখো ব্যাখ্যাটাও কিন্তু এই জায়গাতে আমাদের দেওয়া আছে। তারপর চাঁদের পরিপূর্ণ রূপ হওয়ার সময়কে কি বলে? চাঁদের পরিপূর্ণ রূপ হওয়ার সময়কে পূর্ণিমাই বলে। কি বলা হয়? তোমার পূর্ণিমা তিথি। তিথি মানে হচ্ছে দিন, পূর্ণিমা তিথি বলা হয়। এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। শুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? এটা সবারই জানার কথা, গল্পগুচ্ছ থেকে নেওয়া হয়েছে। শুভা গল্পে শুভা কোন ধরনের প্রতিবন্ধী? বুদ্ধি না, সে তো সবকিছু বোঝে। শ্রবণ, দৃষ্টি, বাক। বাক, শ্রবণ নাকি দৃষ্টি? সে তো শুনতে পারে। শুনতে পারে কিনা? শুনতে পারে, সে হচ্ছে বাক প্রতিবন্ধী, বলতে পারে না, ঠিক আছে। শ্রবণ প্রতিবন্ধীরা শুনতেও পারে না, বলতেও পারে না। সুভাষিনী অর্থ কি? ঠিক আছে, যে সুন্দর কথা বলে, ঠিক আছে, সুন্দর কথা বলে। তো মধুর ভাষী, ঠিক আছে। তার দুই বোনের নাম ছিল সুকেশিনী এবং সুহাসিনী, আর তার নাম হচ্ছে সুভাষিনী। শুভা তার হচ্ছে নামের শর্টকাট। ওকে, শুভাকে কে নিজের ত্রুটি স্বরূপ দেখতেন? শুভার মা সুভাকে নিজের ত্রুটি স্বরূপ দেখতেন, বাণীকণ্ঠের ওয়াইফ আর কি। ওকে, তারপর পিতৃগৃহে শুভা নিজেকে কি জ্ঞান করত? পিতৃগৃহে মানে বাপের বাড়িতে শুভা নিজেকে কি জ্ঞান করতো বা কি হিসেবে মনে করত? সে জানতো যে সে হচ্ছে কি, যে তার বিধাতার মানে অভিশাপ স্বরূপ সে হচ্ছে তার পিতৃগৃহে এসেছে, তার বাবার বাড়ি বা তার বাবার বাড়িতে হচ্ছে জন্মগ্রহণ করেছে। এটা সে মনে করতো যে অভিশাপ স্বরূপ তার বাবার বাড়িতে জন্মগ্রহণ করেছেন, বিধাতার অভিশাপ। পিতামাতার নীরব হৃদয়ভার বলতে শুভা গল্পে মা বাবার হৃদয়ের কোনটিকে বোঝানো হয়েছে? এটা হচ্ছে শুভার প্রতি যে হচ্ছে তোমার মনে করো যে একটা দুশ্চিন্তা বা হচ্ছে শুভার প্রতি যে হচ্ছে একটা টেনশন, শুভার জন্য যে একটা টেনশন, যেই মেয়ে কথা বলতে পারে না, একে কে বিয়ে করবে, সেই জিনিসটাই হচ্ছে তাদের মনের ভিতরে ভার হিসেবে অবস্থান করত। শিশুকাল থেকেই শুভা নিজেকে বিধাতার অভিশাপ ভেবেছে। কেন? কারণ সে কথা বলতে পারতো না, নাকি সকলের দুশ্চিন্তা প্রকাশে? কোনটা? দেখো, সে যে কথা বলতে পারে না এটা কিন্তু তার কনসার্ন ছিল না, কারণ সে ছোট মানুষ, সে বোঝে কি? সে কিছু বোঝে না। কিন্তু সে তো শুনতে পারে, সবাই তার সামনে তার ব্যাপারে দুশ্চিন্তা করতো, বলতো আয় হায় মেয়েটার কি হবে, মেয়েটার জীবন ভবিষ্যৎ অন্ধকার, আয় হায় অন্ধকার, আয় হায় বাবা মার কপালটা পুড়ে গেল এই মেয়ে জন্ম লাভ করার পরে। তো এগুলা যখন তার সামনে বলা হতো সে তো বুঝতে পারতো, তাই না? সে তো বুঝতে পারতো, এবং সে বুঝতে পারতো বিধায় সে আসলে মনে করো নিজেকে একটা বিধাতার অভিশাপ, বিধাতা মানে সৃষ্টিকর্তার অভিশাপ স্বরূপ মনে করতো, যে তার বাবা মাকে অভিশাপ স্বরূপ শুভাকে দেওয়া হয়েছে, মানে শুভা অভিশাপের মতো হয়ে তার বাবা মার ঘরে জন্ম লাভ করেছে। বুঝতে পারছো? শুভাকে তার মা গর্ভের কলঙ্ক মনে করেন, কারণ কি? শুভা কি বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না, গর্ভের কলঙ্ক মনে করতেন তাই। শুভা গল্পের সর্বস্বীয় পাঙ্গুলি কিসের নাম? পাঙ্গলি না পাঙ্গুলি, এগুলো হচ্ছে দুইটা গাভীর নাম, দুইটা গাভীর নাম, সর্বস্বী এবং পাঙ্গুলি। ছিপ ফেলে মাছ ধরা কার প্রধান শখ ছিল? এটা ছিল তোমার প্রতাপের প্রধান শখ ছিল, ছিপ ফেলে মাছ ধরা। ঠিক আছে, কে শুভার মর্যাদা বুঝতো? প্রতাপ বুঝতো, ঠিক আছে, প্রতাপ বুঝতো, কারণ কি? প্রতাপ মর্যাদা বুঝতো, কারণ কি? প্রতাপ ধরতো মাছ, আর মাছ ধরার সময় নির্বাক সঙ্গী শ্রেয়, মানে যে হচ্ছে কথা বলে না,
নির্বাক সঙ্গী বলতে হচ্ছে যেই সঙ্গী কথাবার্তা বলে না সেই সঙ্গী বেস্ট, কারণ কথা বললে হচ্ছে মাছ পালিয়ে যেতে পারে বা মাছ চলে যেতে পারে, বুঝতে পারছো? তো তারপর দেখো শুভা গল্পে প্রতাপ শুভার মর্যাদা বুঝতে কেন বলেই দিছি তোমাদেরকে, দেখো এই জায়গাতে রাইট অ্যান্সার। মাছ ধরার সময় নীরবে সঙ্গ দিত বলে তাই। তারপর দেখো শুভার বাবার নাম কি? শুভার বাবার নাম হচ্ছে তোমার নীলকণ্ঠ, বাণীকণ্ঠ, সরি বাণীকণ্ঠ, নীলমণি রায়, নীল দিকে কণ্ঠ ঢুকে গেছে মুখের মধ্যে, ঠিক আছে? তো ধরো নীলমণি নীলকণ্ঠ বলে ফেলছি, বাণীকণ্ঠ। ওকে, পানিকণ্ঠের দুই বেলায় কি খেত? মাছ ভাত খেত। মানে তখনকার সময় আমি তোমাদেরকে বলছি দেখো, মাছ ভাত খাওয়ার বিষয়টা হচ্ছে অনেক জোস। তখনকার সময় কি, তখনকার সময় হচ্ছে তোমার ভাত মাছ খাওয়ার বিষয়টা হচ্ছে অনেক জোস, বুঝতে পারছো? তো এই জিনিসটা হচ্ছে আমরা দেখছি। একটা সেকেন্ড। তখনকার সময় মনে করো যে আহ, ওই টাকা পয়সা যাদের আছে তারা হচ্ছে ভাত মাছই খেত, বুঝছো? মাংস টাংস অত বেশি খেত না। তো যে হচ্ছে তোমার মনে করো যে দুই বেলা ভাত মাছ খাচ্ছে, তার তো মনে করো অনেক টাকা, এটা হচ্ছে ধরা যায়। তারপর দেখো এই জায়গাতে কি আছে, কি খেত তোমার? মাছ ভাত হচ্ছে খেত। শুভা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পায়? স্বচ্ছ আকাশের সৌন্দর্যে, বিপুল নির্বাক প্রকৃতিতে, সর্বস্বীয় পাঙ্গুলি স্পর্শে প্রতাপের সঙ্গে সময় কাটিয়ে। বিপুল নির্বাক প্রকৃতির মাঝখানে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের একটা এমসিকিউ। এটা পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি, যে তোমাদের এটা হাফ ইয়ারলি সিলেবাসে থাকে। এখন দেখো সবার হাফ ইয়ারলি সিলেবাসের সাথে আসলে মিলিয়ে কুল পাওয়া সম্ভব না। তো সেই জন্য হচ্ছে কি করতে হয়েছে, আমরা যেগুলো হাফ ইয়ারলি আগ পর্যন্ত পড়িয়েছি সেগুলো এখানে আনছি। ওকে, এক্সট্রা করে বেশি বা কম কিছু আনা হয় না। শুভা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পায়? শুভা হচ্ছে কি বিপুল নির্বাক প্রকৃতির মধ্যে মুক্তির আনন্দ খুঁজে পায়। বিপুল নির্বাক প্রকৃতি মানে কি? মানে বিশাল প্রকৃতি, নির্বাক প্রকৃতি মানে কি এই প্রকৃতি শুভার মতোই কথা বলতে পারে না, তাই। তারপর দেখো বিপুল নির্বাক প্রকৃতির কাছে শুভা কি পায়? শুভা মুক্তির আনন্দ পায়। কি পায়? মুক্তির আনন্দ পায়, ঠিক আছে? মুক্তির সনদ না, মুক্তির আনন্দ, এটা ভুল আসছে। কি পায় শুভা? শুভা হচ্ছে তোমার মুক্তির আনন্দ পায়, কোশ্চেনের ভিতরেই ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? এটা না পারলে আসলে স্যাড। 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ করেন কত বঙ্গাব্দে? দেখো বঙ্গাব্দ মানে বাংলা সালটা আমি তোমাদেরকে বলছি যে কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সালটা বাংলায় মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। বাংলায় মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো 1268। তারপরে কি আছে? রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? তার পিতার নাম, তার দাদার নাম সবই দেওয়া আছে। তো তার পিতার নাম হচ্ছে কি? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। মহর্ষি হচ্ছে মহান ঋষি বোঝাচ্ছে আর কি। কেন তাকে মহর্ষি বলা হয় তোমাদেরকে বলছিলাম। দেখো তারপর রবীন্দ্রনাথ কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পায়? আমরা জানি তিনি গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পায়, যেটাকে বলা হয় গীতাঞ্জলি সং অফারিংস। তারপর দেখো এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান কে? সর্বপ্রথম পান হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, বি হচ্ছে রাইট অ্যান্সার। তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয় কোনটা? এই যে তার গ্রন্থগুলো আমাদের জানা খুবই ইম্পর্টেন্ট। দেখো আমি তোমাদেরকে একটা ছন্দের মাধ্যমে শিখাইছিলাম যে হচ্ছে কোনটা তার কাব্যগ্রন্থ। শেষের কবিতা, মানছি, কল্পনা, বলাকা। অবশ্যই দেখো এই জায়গাতে শেষের কবিতাটা হচ্ছে তার মনে করো কাব্যগ্রন্থ না, এটা বইয়ের মধ্যে সুন্দর মতো দেওয়া আছে, ঠিক আছে? একদম লিস্ট করে হচ্ছে দেওয়া আছে। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কি ধরনের রচনা? দেখো এটা হচ্ছে এক ধরনের উপন্যাস। শেষের কবিতাটা হচ্ছে একটা উপন্যাস, এটা কিন্তু তোমার কাব্য না। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর বনফুল কাব্য প্রকাশিত হয়? 15 বছর বয়সে, মাত্র 15 বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয়। কোন রচনায় রবীন্দ্রনাথের পদচারণা নাই? মানে রবীন্দ্রনাথ কি লেখে নাই? মহাকাব্য লেখে নাই। মহাকাব্য মানে হচ্ছে একটা কাহিনী, বিশাল কাহিনী, যেটাকে একটা বিশাল কবিতার মাধ্যমে লেখা হবে। মাইকেল মধুসূদন দত্ত যেটা লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর সেটা লেখে নাই, এই একটা জিনিস সে লেখে নাই। কত সালে মৃত্যুবরণ করেন? 80 বছর বয়সে মৃত্যুবরণ করেছিল। 41-এ মৃত্যুবরণ করেছেন তিনি। কবে মৃত্যুবরণ করেছেন? 41-এ মৃত্যুবরণ করেছেন তিনি। তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কোথায়? তার বাড়িতে নাকি অন্য জায়গায়? কলকাতায় তার যে বাসস্থান ছিল সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুভা গল্পের মেয়েটির নাম কি রাখা হয়েছিল? শুভা গল্পে মেয়েটির নাম রাখা হয়েছিল সুভাষিনী। কি রাখা হয়েছিল? সুভাষিনী। ওকে, তারপরে এই যে দেখো এখানে তোমার একটা উদ্দীপক দেওয়া আছে, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা পড়ো। এবং দেখো প্রশ্ন করা হয়েছে উদ্দীপকে আসাদের মধ্যে শুভা গল্পের শুভার কোন বৈশিষ্ট্যের মিল খুঁজে পাওয়া যায়?
কোন বৈশিষ্ট্যের মিল খুঁজে পাওয়া যায়? দেখো এই জায়গাতে আমরা সহজেই বুঝতে পারতেছি যে এখানে হচ্ছে প্রতিবন্ধিতার যে মিলটা সেটা খুঁজে পাওয়া যায়। উদ্দীপকে আচমার কোন দিকটি শুভার মায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? দেখো এখানে আসমার মা বা আসমার মায়ের কথা বলা আছে, সেটা কি? সেটা এই জায়গাতে দেখো স্নেহর দিক থেকে এটা হচ্ছে তোমার সামঞ্জস্যপূর্ণ। তো শুভার মায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ, দেখো এই জায়গাতে বিষয়টা মধ্যবিত্ত গৃহিণী আসমা তার শারীরিক প্রতিবন্ধী ছেলে আসাদের লেখাপড়া ও খেলাধুলার জন্য বিশেষ ধরনের সামগ্রী সরবরাহ করে দিয়েছেন। আসাদ পাড়ার অন্য সব শিশুর সঙ্গে মিলেমিশে স্বাভাবিকভাবে বেড়ে উঠছে। আসমার সন্তানের কর্মকাণ্ডে খুশি ও গর্বিত। উদ্দীপকের আসমার কোন দিকটি শুভার মায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ? যদি বলা হইতো যে সামঞ্জস্যপূর্ণ নয়, তাইলে বলা যেত যে স্নেহ। সামঞ্জস্যপূর্ণ নয়, কারণ কি? তোমার শুভার মা তো আসলে শুভাকে মানে খালি বকতো, ভর্ৎসনা করতো, বুঝাইতো যে তুই আমার গর্বের কলঙ্ক, এই সেই হাবি যাবি, টেনশন করতো, বাট আদর তো করতো না। তো যদি জিজ্ঞেস করা হতো যে সাদৃশ্যপূর্ণ নয়, তাহলে আমরা বলতাম সামঞ্জস্যপূর্ণ নয়, তাইলে আমরা বলতে পারতাম যে এটা তোমার স্নেহ। তো সামঞ্জস্যপূর্ণ আসলে হয় না, সামঞ্জস্যপূর্ণ নয়, এটা ঠিক আছে। ওকে, শুভা গল্পে পিতামাতার মনে কে সর্বদাই জাগরুক ছিল? সুভাষিনী বা শুভা সর্বদাই পিতামাতার মনে জাগরুক ছিল, মানে জেগেছিল আর কি। বাক্যহীন শুভার চোখের ভাষা ছিল কিরকম? অসীম উদার, অতলস্পর্শী গভীর, শব্দহীন এবং সঙ্গীহীন। কি বলতেছে? অসীম উদার, অতলস্পর্শী গভীর, শব্দহীন এবং সঙ্গীহীন। কয় রকম? এটা হচ্ছে আমাদের 1 ও 2। মানে আমাদের শুভার চোখের ভাষা ছিল অসীম উদার এবং অতলস্পর্শী গভীর, এই 2 রকম। ওকে, তারপর শুভার চোখের ভাষা কেমন? অসীম উদার ছিল হচ্ছে আমাদের শুভার চোখের ভাষা। তারপর শুভা গল্পে চিরনিস্তব্ধ হৃদয় উপকূল বলতে কি বোঝানো হয়েছিল? শুভার শান্ত হৃদয়কে হচ্ছে এই জায়গাতে বোঝানো হচ্ছে। শুভা মনে মনে বিধাতার কাছে কি প্রার্থনা করত? অলৌকিক ক্ষমতা। মানে সে আসলে প্রতাপকে ইমপ্রেস করতে চাইতো, এক কথায়, বুঝতে পারছো? তারপরে দেখো কি আছে, শুভা গোসাইদের ছেলে প্রতাপকে আশ্চর্য করার চেষ্টা করতে চাইতো, কারণ কি? নিজের গুরুত্ব প্রকাশের আশায়, নিছক আনন্দ দেওয়ার অভিপ্রায়, মানে ইচ্ছায়, তার মনে একটু জায়গা করে নেওয়ার লোভে। এটা তো আমরা বুঝতেই পারতেছি, এটা হবে আমাদের 1 ও 3। কারণ কি? শুভা চাইছিল কি? তোমার প্রতাপকে ইমপ্রেস করতে এবং অ্যাট দ্য সেম টাইম তার মনের মধ্যে একটু জায়গা করে নিতে, যাতে ওকে একটু পাত্তা দেয় আমাদের প্রতাপ। শুভা নিজের শুভা নিজের বিয়ের সংবাদ প্রথম কার কাছে পেয়েছিল? শুভা প্রথম তার বিয়ের সংবাদ পেয়েছিল প্রতাপের কাছে। প্রতাপই ফার্স্টে এসে বলছে। ডাগর চোখ মেলে শুভা কার মুখের দিকে চেয়ে থাকতো? আমরা জানি ডাগর চোখ মেলে হচ্ছে তোমার বাবা মায়ের দিকে চেয়েছিল, একদম ডাগর চোখ মেলে হচ্ছে জাস্ট বোঝার চেষ্টা করতেছিল যে কি হচ্ছে। মানে সে বুঝতেও পারতেছে না, কারণ তার বিয়ে হবে, তাকে শহরে নিয়ে যাওয়া হবে, এই ব্যাপারে কেউ তাকে কিছু বলেও না, মানে তাকে যে ইনফর্ম করবে, বলবে, সেই জিনিসটাও কেউ করে না তার জন্য। তারপর পানিকণ্ঠের কান্নার কারণ কি ছিল? পানিকণ্ঠের কান্নার কারণ ছিল হচ্ছে কি? শুভাকে বিয়ে দিবে, ঠিক আছে। পিতৃ হৃদয়ের কাতরতাও এটা হইতে পারে, ঠিক আছে। পিতৃ হৃদয়ের কাতরতা মানে এই যে দেখো তোমরা পাত্রস্থ করবে শুভা, দেখো তোমরা এখানে দেখো পারফেক্ট অ্যান্সারটা চুজ করো। দেখো গৃহত্যাগের কষ্ট, এটা বাণী কণ্ঠের গৃহত্যাগের কষ্ট থাকতেও পারে, কিন্তু ওইটা তো ওই জায়গার কারণ না কান্নাকাটি করা। শুভাকে পাত্রস্থ করা, শুভাকে বিয়ে দিবে, এই ব্যাপারটা আসলে তার কাছে স্যাড লাগার কিছু না, কারণ মেয়েকে বিয়ে দিবে এটা স্বাভাবিক। তোমরা যেটা মনে করো রাইট আনসার হওয়া উচিত। শুভার দুরবস্থা কল্পনা, শুভার খারাপ অবস্থা তো সে সারা জীবন ধরে দেখতে আসতেছে। এটা হচ্ছে তার মনের যে কাতরতা, যে তার মেয়েটা এরকম, মনে করো যে কথা বলতে পারে না, ঠিক আছে, এই জন্য মেয়েটা কথা বলতে পারে না দেখে এই মেয়েটাকে হচ্ছে নিয়ে গ্রামের মানুষজন বিভিন্ন কাহিনী করা শুরু করছে। তো তাকে এক প্রকার বাধ্য হয়ে মেয়েকে নিয়ে পালিয়ে যে মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিতে হচ্ছে। মেয়েটা সারা জীবন মনে হয় আরো স্ট্রাগল করবে, কারণ মেয়েটা কথা বলতে পারে না, এই জন্য মানুষের কাছ থেকে অনেক কিছু শুনবে, মানুষ তাকে মানুষই মনে করবে না, এইসব কিছু ভেবে শুভার বাবা যেহেতু শুভাকে ভালোবাসতো বেশি, তাই সে কান্না করছিল। বাণীকণ্ঠের শুষ্ক কপলে অশ্রু গড়িয়ে পড়েছিল কেন? শুভাকে বিয়ে দেবেন বলে? শুভা কথা বলতে পারে না বলে? মেয়েটির ভবিষ্যৎ ভেবে? ঠিক আছে, শুভা কথা বলতে পারে না, এটা তার মাথা ব্যথা ছিল না। তার মাথা ব্যথা হচ্ছে কি শুভা কি এভাবে বিয়ে দিতে হচ্ছে। হ্যাঁ, মেয়েটাকে কোনোভাবেই আর রাখা যাচ্ছে না বিয়ে ছাড়া, গ্রামের মানুষও প্রবলেম শুরু করেছে তাই। এবং মেয়েটার ভবিষ্যতে যে আসলে কি হবে, মেয়েটাকে তার শ্বশুর বাড়িতে কিরকম ট্রিট করবে, যেহেতু বোবা মেয়ে আর কিরকম ভাবে ট্রিট করবে, খারাপ ভাবেই ট্রিট করবে, এগুলা ভেবে আসলে আমাদের বাণীকণ্ঠের চোখ দিয়ে পানি এসে মানে পানি আসা শুরু করলো, গাল ভিজে গেল পানিতে। বুঝতে পারছো? কিরে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস, প্রতাপের এই কথা শুভার দুঃখ পাওয়া কারণ কি? কারণ এই জায়গাতে আসলে মনে করো যে শুভার মনের ভিতরে ছিল হচ্ছে কি, যে আমি তোরে ভালোবাসি, তুই আমাকে পাত্তা দিলি না।
আমার বিয়ে হচ্ছে, তুই খুশি হচ্ছিস কেন? আমি তো উল্টা তোকে ভালোবাসি। তো এই জায়গা থেকে অবহেলা, মানে প্রতাপ অবহেলা করছে ধুরু। মানে প্রতাপ তো এগুলা, প্রতাপের মনেই ছিল না যে শুভা যে তাকে পছন্দ করে, বা মনে করো শুভা যে তার কাছ থেকে কিছু আশা করতেছে, এরকম কিছু আমাদের প্রতাপের মাথায় চলে না। তুমি আমাকে যাইতে দিও না মা, ঠিক আছে? এই কথার মধ্য দিয়ে শুভার কোন অভিব্যক্তি প্রকাশিত হয়েছে, মানে শুভা আসলে কি বোঝাতে চেয়েছে এই কথার মাধ্যমে? চিরচেনা জগৎকে আঁকড়ে ধরা, পরিবেশ ও প্রকৃতির বা কাছে থাকার ইচ্ছা, মাকে ছেড়ে না যাওয়া, এটা হচ্ছে ১ ও ২। কারণ কি, মাকে ছেড়ে না যাওয়ার বিষয়টা এই জায়গাতে তো প্রাসঙ্গিক নয়। তার মার সাথে তো তার এত ভালো সম্পর্ক নাই। এখানে পরিবেশ এবং প্রকৃতির মধ্যে সে থাকতে চায়, কারণ প্রকৃতির ভিতরেই সে আসলে মুক্তির আনন্দটা খুঁজে পায়। চিরচেনা জগৎকে আঁকড়ে ধরা, মানে এই যে ধরো নদী, এই যে গাছপালা, এই যে প্রকৃতি, এই সবকিছুই হচ্ছে তোমার কি, তার আপন। বাদ বাকি মানুষ তাকে হচ্ছে দূর দূর করে তাড়িয়ে দেয়, মানুষ তার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে, তাকে কষ্ট দেয়, বুঝছো? তো ছিপ ফেলে মাছ ধরা প্রতাপের প্রধান শখ ছিল। দেখো তারপর, পানি কণ্ঠের শুষ্ক কপলে অশ্রু কেন গড়িয়ে পড়লো, এই জিনিসপত্রগুলো, এই যে এমসিকিউ গুলো তো আমরা মনে করো যে দেখছি। সিকিউ গুলো আসলে চলো আমরা সিকিউ এরকম ব্রডলি তোমাদেরকে সিকিউর ব্যাপারে কিছু এখানে না বলি। বিশেষ করে হচ্ছে তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, শুভা থেকে সিকিউ লেখাটা খুবই ইজি। কারণ শুভা গল্পের একদম মেইন থিমটা কি, এই ধরনের বিভিন্ন মানে শারীরিক প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, প্রতিবন্ধী মানে প্রতিবন্ধী যারা, প্রতিবন্ধকতা আছে যাদের বিভিন্ন রকম, এইসব মানুষের প্রতি আরো বেশি মানবিক হওয়া, এইসব মানুষগুলোর প্রতি আরো বেশি সম্মানজনক আচরণ করা, সম্মানপূর্ণ আচরণ করা, ঠিক আছে? এইসব মানুষেরও যে দুঃখ হয়, এইসব মানুষের যেটা ইমোশন আছে, সেই জিনিসটা বোঝার চেষ্টা করা। 1 সেকেন্ড, তোমরা তো লেখা দেখতে পারতেছো না মনে হয়। ওকে, এবার দেখতে পারার কথা। দেখো, তো এই জিনিসটা হচ্ছে মানুষের মধ্যে মানে নিয়ে আসা, যে এই প্রতিবন্ধী মানুষেরও আসলে ইমোশন আছে, তাদেরও একটা ভালো লাগা খারাপ লাগা কাজ করে, এদের প্রতি আমাদের সহানুভূতিশীল এবং দায়িত্বপূর্ণ আচরণ করা উচিত। তো এই জায়গা থেকে তোমরা দেখবা সহজ কোশ্চেন, যে উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও শুভার যে বিশেষ দিকটি সঙ্গতি দেখানো হয়েছে তা ব্যাখ্যা করো। দেখবা উদ্দীপকটা এরকম হবে, শুভার সাথে কোনো জায়গায় মিল আছে, শুভার সাথে কোনো জায়গায় অমিল আছে, বা শুভার বাবা মার সাথে কোনো দিক থেকে মিল আছে, শুভার বাবা মার সাথে কোনো দিক থেকে অমিল আছে। এটাই হচ্ছে সিকিউর হ্যাক্স, বুঝছো? এরকম টাইপের জিনিসপত্র হবে যে দেখো কল্যাণী ও শুভা একই পরিস্থিতির শিকার হলে উভয়ের প্রেক্ষাপট এবং পরিণতি ভিন্ন, ঠিক আছে? তো দেখো এই জায়গাতে তোমার শুভার সাথে অমিলটা কোন জায়গায়, এই জায়গাতে কল্যাণী, ঠিক আছে? তো এই কল্যাণীর দেখো অবস্থাটা দেখো, তার সাথে হচ্ছে দেখবা শুভার একটা না একটা জায়গায় অমিল আছে, এরকম জায়গা থেকে সিকিউ হবে। এখানের সিকিউ গুলা খুবই সহজ, ঠিক আছে? এখানে সিকিউ গুলো খুবই খুবই সহজ, তোমার তো স্লাইড আছে, স্লাইড থেকে তোমরা দেখে নিতেই পারবা, কোনো সমস্যা নাই। দেখো তারপরে কি আছে আমাদের, আরে এটা আগায় না কেন, কি হইলো? ওকে, 1 সেকেন্ড, দাঁড়াও। দেখো অনেকগুলা তোমাদের গুরুত্বপূর্ণ সিকিউ এখানে দেওয়া আছে, ঠিক আছে? তোমরা অ্যান্সার সহ একদম দেখতে পাচ্ছ, এগুলা কিন্তু তোমাদের রিভিশনের জন্য খুবই কাজে লাগবে, ঠিক আছে? তারপরে আছে দেখো আমাদের বই পড়া, আমরা বই পড়া শুরু করি। ওকে, এমসিকিউ নিয়ে তোমাদের সবচাইতে বেশি প্রবলেম থাকে, তাই এমসিকিউতে ফোকাসটা করছি বেশি। ওকে, দেখো এই জায়গাতে বই পড়া, বই পড়াতে আমরা কি দেখতে পারবো? বই পড়াতে একদম প্রথমেই চলো দেখো, কিসের স্পর্শে মানুষের মন প্রাণ সঞ্জীব সতেজ ও সরাগ হয়, খুবই গুরুত্বপূর্ণ একটা গদ্য, এটা হচ্ছে আনন্দের স্পর্শে, রাইট অ্যান্সার আমাদের। নিচের কোন রচনাটি আলাদা শ্রেণীর? বই পড়া, মমতাদি, নিম গাছ, শুভা, ঠিক আছে? মমতাদি, তারপর তোমার নিম গাছ, তারপর শুভা, এগুলো আসলে কুমিল্লা বোর্ড 23-এর প্রশ্ন। এই তিনটাই কোনো না কোনো মহিলা ক্যারেক্টারকে মানে ফোকাস করে বানানো হয়েছিল, বাট বই পড়াটা সম্পূর্ণ অন্য লেভেলের ফিলোসফিক্যাল কথাবার্তা। কেন বই পড়া ইম্পর্টেন্ট, কেন বই পড়া উচিত, সেগুলো এখানে ব্যাখ্যা করা হয়েছে। বই পড়া প্রবন্ধে উল্লেখিত মা চরিত্রটি কার কিসের প্রতিনিধিত্ব করে বলো তো? তোমরা পড়ে আসছো, শিক্ষা তোমার হচ্ছে তোমার পদ্ধতির যে প্রতিনিধিত্ব সেটা হচ্ছে করে। প্রমোদ চৌধুরী মতে কোনটি সাক্ষাৎভাবে উদর পূর্তির কাজে লাগে না? ছোটবেলায় উচ্চারণ করতাম প্রথম চৌধুরী, ঠিক আছে? প্রমোদ চৌধুরী না, এটা কি তোমার সাহিত্য জিনিসটা হচ্ছে একদম পেট ভরার কাজ করে না, সাহিত্য জিনিসটা পেট ভরার কাজ করে না। প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কি? বীরবল। প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কি? বীরবল নামে তিনি লিখতেন। বই পড়া প্রবন্ধে বই পড়ার অভ্যাস বৃদ্ধি করার জন্য লেখকের পরামর্শ কি ছিল?
বই কিনতে হবে, বেশি বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে, বেশি করে বই প্রকাশ করতে হবে, বই বেচা কেনার জন্য সেমিনার করা, বেশি বেশি লাইব্রেরি মানে প্রতিষ্ঠা করা। এটা তোমাদেরকে ক্লাস আমি বলছি যে দেখো, যদি তোমার এলাকায় একটা লাইব্রেরি থাকতো, হ্যাঁ ছোটবেলা থেকে তুমি দেখছো তোমার এলাকায় মসজিদ আছে, তোমার এলাকায় মন্দির আছে, তোমার এলাকায় হচ্ছে মেলা বসে, তোমার এলাকায় দোকানপাট আছে, তোমার এলাকার মানুষজন বিভিন্ন পেশায় নিয়োজিত, এগুলো তোমার কাছে নর্মাল। কিন্তু আলটিমেটলি ধরো তোমার যদি এরকম থাকতো যে তোমার এলাকায় একটা লাইব্রেরি আছে, ছোটবেলা থেকে তুমি দেখে আসলে একবার না একবার হলেও তুমি আগ্রহ প্রকাশ করতা, তোমার বাবা মা অথবা গার্ডিয়ানকে বলতা যে আমাকে এই লাইব্রেরিটাতে নিয়ে যাও, আমাকে এই লাইব্রেরির ভিতরে নিয়ে যাও, আমি যেতে চাই, ঠিক আছে আমি দেখবো ভিতরে কি আছে। ওকে, তো ছোটবেলা থেকে যে জিনিসগুলো দেখি সেই জিনিসগুলোর প্রতি আমাদের আগ্রহ ন্যাচারালি অনেক বেশি থাকে, কিন্তু আমাদের ওরকম পাঠাগার বা লাইব্রেরি নাই, তাই আমাদের ভিতরে বই পড়ার যে ওই আগ্রহটা ওরকম ভাবে কাজও করে না। তো বই পড়া প্রবন্ধে বই পড়ার অভ্যাস বৃদ্ধির জন্য লেখকের পরামর্শ কি ছিল? বেশি বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে। সাহিত্যের মধ্যে আমাদের জাত মানুষ হবে বলতে লেখক কি বুঝিয়েছেন? লেখক বুঝিয়েছেন যে যে সাহিত্যের মাধ্যমে আমাদের জাত মানুষ হবে, মানে মানবিক চেতনা সৃষ্টি, মানে কি আমাদের চেতনাটা হচ্ছে উন্নত হবে বা ডেভেলপড হবে। বই পড়া প্রবন্ধে প্রমোদ চৌধুরীর মতে আমাদের নির্জীব করেছে কোনটা? আমাদের নির্জীব করছে আমাদের শিক্ষা। আমাদের যে শিক্ষা ব্যবস্থা এটাই আমাদেরকে সবচেয়ে ক্ষতি করেছে, এটাই আমাদের সবচেয়ে নির্জীব করেছে। মানে আমাদের ভিতরের যেই চিন্তা চেতনা জীবনী শক্তি যেটা ছিল, এটা শিক্ষা হচ্ছে টেনে বের করে ফেলছে। বই পড়া প্রবন্ধ অনুসারে জাতির প্রাণে যথার্থ স্ফূর্তি লাভের উপায়টা কি? দেখো একদম তোমাদেরকে বলছি যে বইয়ের লাইন থেকে, ডিরেক্ট লাইন থেকে হচ্ছে প্রশ্ন হবে। দেখো এটা হচ্ছে কি, মনকে সজাগ এবং সবল রাখতে হবে। রাইট অ্যান্সার। আমাদের দেশে লাইব্রেরির সার্থকতা কিসের চাইতেও কম নয়, হাসপাতালের চাইতেও লাইব্রেরির সার্থকতা হচ্ছে আমাদের কম নয়। দেখো ঢাকা বোর্ড 23-এ এসেছে কিন্তু এটা। বই পড়া প্রবন্ধে লেখকের মতে নীতির চর্চা কোথায় করা যায়? নীতির চর্চা করতে হবে কোথায় বলো তো? নীতির চর্চা করতে হবে ঘরে, কারণ তুমি ন্যায় নীতি ইত্যাদি ঘর থেকেই শিখবে। অনেকে বলে স্কুল কলেজ থেকে শেখায় না, আসলে তোমার পরিবার ঘর থেকে এই জিনিসপত্রগুলো শিখে আসতে হয়। দর্শনের চর্চা হয় গুহা, এবার দর্শন চর্চা বলে আচ্ছা হ্যাঁ গুহায় হয়, গুহায়, রাইট রাইট। দর্শনের চর্চা হয় গুহায়, মানে জীবন সম্পর্কে তুমি বুঝতে পারবা নিরালায় গুহার মধ্যে ধ্যান করতে বসে, ঠিক আছে। ধরো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু হেরা গুহাতেই হচ্ছে তোমার প্রথম কি পেয়েছিল, তোমার ওই যে তার উপর ওহী নাজিল হয়েছিল। ওকে, ডেমোক্রেসির গুরুরা বলতে প্রমোদ চৌধুরী কাদের বুঝিয়েছেন? ডেমোক্রেসির গুরুরা কারা? ভারতীয়রা, ইংরেজরা, আমেরিকানরা, নাকি হচ্ছে ফরাসিরা? ইংরেজদেরকে বোঝাচ্ছে এই জায়গাতে, যারা আমাদেরকে গণতন্ত্র শিখাইলো। ইংরেজরা এসেই তো বলছে গণতন্ত্র গণতন্ত্র, এক কথায়। তো তারপর দেখো, সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ কি? সাহিত্য চর্চার আনন্দ থেকে যদি তুমি বঞ্চিত হও, তাহলে সেই জাতির জীবনী শক্তি হচ্ছে হ্রাস পাবে, ঠিক আছে। সেই জাতির জীবনী শক্তি হ্রাস পাবে। দেখো রিমা একজন সচেতন মা, তার একমাত্র মেয়ে আনু অষ্টম শ্রেণীতে পড়ে। তিনি আনুকে পাঠ্য বইয়ের পাশাপাশি অন্য বইও পড়তে বলেন, বিভিন্ন উপলক্ষে মেয়েকে বই উপহার দেন। বই পড়া প্রবন্ধের আলোকে রিমার মধ্যে কোন উদ্দেশ্যটি লক্ষণীয়? আনুকে যথার্থ শিক্ষিত করা হতে পারে, আনুর জ্ঞান পরিপূর্ণ করা হতে পারে, আনুর পরীক্ষার ফল ভালো করা না, আনুকে সকল বিষয়ে পারদর্শী করা না, ঠিক আছে। এটা হচ্ছে একদম সিম্পলি, দেখো দুইটা অ্যান্সারই সুন্দর, কিন্তু সবচেয়ে বেশি যুক্তিযুক্ত কোনটাকে মনে হচ্ছে? আনুকে যথার্থ শিক্ষিত করা সবচেয়ে বেশি যুক্তিযুক্ত মনে হচ্ছে কোনটা? আনুকে যথার্থ শিক্ষিত করা। দেখো এই জায়গাতে রিমার উদ্দীপকটা দিয়ে প্রশ্ন করা হয়েছে, বই পড়া প্রবন্ধে লেখকের ইচ্ছা আনুর মধ্যে প্রকাশিত হলে আনু স্বশিক্ষিত হবে, নিষ্কর্মার দলভুক্ত হবে না। নিষ্কর্মা মানে কি? আকাইম্মা বলে না যে কোনো কাজেরই না, এরকম না। আত্মার অপমৃত্যু থেকে রক্ষা হবে, রাইট। আত্মার অপমৃত্যু হবে না, স্বশিক্ষিত হবে, মানে এখানে রাইট অ্যান্সার কি হবে? 1 ও 3। তারপর নাসির সাহেব একটা লাইব্রেরি গড়ে তোলেন, তিনি মনে করেন যথার্থ শিক্ষিত হতে হলে মনে প্রসারতা দরকার, যা বই পড়ার মাধ্যমেই সম্ভব। মানে মনটা তোমার বড় হবে, বই পড়া ইম্পর্টেন্ট, চিন্তা চেতনা উন্নত হয়। মুভি দেখে সিরিজ দেখে আসলে এগুলো বোঝা পসিবল না, বুঝতে পারছো? কারণ মুভি সিরিজ হচ্ছে কি জাস্ট তোমার টাইম পাস। কেন টাইম পাস? রিল যেরকম দেখো, মুভি সিরিজ গুলো হচ্ছে কি বড় একটা রিল, শিক্ষামূলক। মানে যেই মুভিগুলো দেখে কিছু জিনিস শেখা যায়, বাট তোমরা আসলে, আমার সন্দেহ জাগে, সবাই ম্যাক্সিমাম ওই টাইপের মুভি দেখো না। তোমরা হিট ব্লকবাস্টার অ্যাকশন মুভি, ঠিক আছে, রোমান্টিক মুভি যেগুলো চলে, হ্যাঁ যেগুলো ট্রেন্ডি, সেগুলোই দেখো। তো সেগুলো দেখে আসলে শেখার তেমন কিছু নাই, একটু টুকটাক হিন্দি আর ইংরেজি শিখতে পারো। তো যা বই পড়ার মাধ্যমে সম্ভব, উদ্দীপকটি বই পড়া প্রবন্ধের যে বিষয়ের সঙ্গে সম্পর্কিত সেটা হচ্ছে কি? বই পড়ার প্রয়োজনীয়তা, লাইব্রেরির গুরুত্ব, স্কুল কলেজের গুরুত্ব। এই জায়গাতে স্কুল কলেজের গুরুত্বের ব্যাপারে আমাদের বইয়ে কিছু বলা হয়নি, ঠিক আছে। দেখো
তারপর দেখো বই পড়া প্রবন্ধে যে দিকটি উদ্দীপকে প্রকাশিত হয়েছে, সাহিত্যের সার্থকতা, লাইব্রেরির গুরুত্ব, সাহিত্য চর্চার গুরুত্ব, হাসপাতালের গুরুত্ব, অবশ্যই লাইব্রেরির গুরুত্ব, রাইট অ্যান্সার আমাদের। তারপর তারপর মালিয়ারা, মানে মালিয়া হচ্ছে একটা মেয়ের নাম, গ্রামের কৃষক বিমলের প্রাতিষ্ঠানিক শিক্ষা। আচ্ছা, মালিয়ারা, মারভাসি মালিয়ারা, ওকে, মালিয়ারা গ্রামের নাম, ওকে। কৃষক বিমলের মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও বিভিন্ন প্রক্রিয়ায় নিজেকে জানা এবং ঋদ্ধ হওয়া তার সহজাত, তোমার হচ্ছে মনে করো যে প্রবণতা। জানা এবং ঋদ্ধ হওয়া মানে কি? জ্ঞান অর্জন করা তার হচ্ছে সহজাত প্রবণতা, তার একটা অভ্যাসের মতো। হ্যাঁ, তাই তিনি নিজস্ব অর্থায়নে ও গ্রামে যুবকদের সহযোগিতায় গড়ে তোলেন জ্ঞান চর্চার পাদপীঠ। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার মনে করো যে পাঠাগার, পাঠাগার তা সে হচ্ছে তোমার লাইব্রেরি গড়ে তোলে। ওকে, তো কোশ্চেন দেখেই বুঝছি এটা বরিশাল বোর্ডের প্রশ্ন বা হচ্ছে তোমার যশোর বোর্ডের প্রশ্ন হবে, দুইটার একটা হবে। উদ্দীপকে বিমল চরিত্রের সাথে নিচের কোন বাক্যটি মানে তোমার সম্পর্কযুক্ত? দেখো তো, এই জায়গাতে সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত মানে কি? যে লোক নিজে নিজে শেখে সেই লোকই হচ্ছে প্রকৃত শিক্ষিত। যেই লোক নিজে নিজে না, নিজের গরজে শেখে, ভালো লাগে তাই শেখে, সেই লোক হচ্ছে তোমার স্বশিক্ষিত, মানে সুশিক্ষিত আর কি। তারপর দেখো এই জায়গাতে বলছে যে বিমলের উদ্যোগ কোন সূত্রে বই পড়া প্রবন্ধের লেখকের প্রত্যাশা পূরণ করে? চলো দেখি বই পড়া প্রবন্ধের লেখকের প্রত্যাশাটা মিলে কোনটার সাথে। মুখস্থ বিদ্যা বর্জন, লাইব্রেরি প্রতিষ্ঠা, সাহিত্য চর্চার মাধ্যমে শিক্ষিত হওয়া। ঠিক আছে, এখন মুখস্থ বিদ্যা বর্জন এই কথাটা কিন্তু আসলে ডিরেক্টলি আমাদের প্রমোদ চৌধুরী তার গ্রন্থের ভিতরে কথা বলেই নেই যে মুখস্থ বিদ্যা বর্জন করো, এই করো, সে করো। তিনি লাইব্রেরি প্রতিষ্ঠার উপর গুরুত্ব দিয়েছেন, তিনি সাহিত্য চর্চার মাধ্যমে শিক্ষিত হওয়াকে গুরুত্ব দিয়েছেন। ঠিক আছে, তো তারপর দেখো এই জায়গাতে শুধু পড়াশোনাতে কিছু হয় না। আর তোমাদের একটা জিনিস বলি যে এই যে আমাদের যে গদ্যটা, এই গদ্য থেকে মানে তোমার বহুপদী সমাপ্তি সূচক যে প্রশ্নগুলো আছে বা অভিন্ন তথ্যভিত্তিক যে প্রশ্নগুলো আছে এগুলা খুবই ক্রিটিক্যাল। হ্যাঁ দেখো, তো শুধু পড়াশোনাতে কিছু হয় না। বাজনার বোল লোকে বেশ মুখস্থ বলতে পারে, হাতে আনো বড় শক্ত, হাতে আনা বড় শক্ত। ঠিক আছে, উদ্দীপকের ভাবার্থ বই পড়া প্রবন্ধের যে উক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ, মানে বলতেছে যে খালি পড়লেই হয় না। বাজনার বোল মানে তুমি গানের লাইন ঠিকই বলতে পারবা, কথার কথা। হ্যাঁ, বাজনার বোল বলতে আসলে গানের লাইন বোঝাচ্ছে না। হাতে আনা বড় শক্ত মানে তুমি হচ্ছে বলতে পারবা, কিন্তু বাজাইতে গেলে কি পারবা? না, এটা হচ্ছে হাতে আনতে হয়, মানে শিখতে হয়। তো মনের দাবি রক্ষা না করলে আত্মা বাঁচে না। হ্যাঁ, পাশ করাও শিক্ষিত হওয়া এক বস্তু নয়, রাইট? সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত, তার মানে আমরা বলতে পারি 2 আর 3। কারণ কি, মনের দাবি রক্ষা না করলে আত্মা বাঁচে না, এটা এখানে প্রকাশ পায় নাই। এখানে প্রকাশ পাইছে যে তোমাকে কোন একটা জিনিস প্রপারলি জানতে হলে তোমাকে শিখতে হবে। ঠিক আছে, তো পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু না। আর সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত, নিজে চেষ্টা করে শিখতে হবে, খালি পাশ করলেই হবে না, বুঝতে হবে, জানতে হবে, সেই জিনিসটা এখানে প্রকাশ পায়। শুধু পড়াশোনাতে কিছু হয় না। এই যে দেখো উদ্দীপকের লোক বই পড়া প্রবন্ধের কাদের নির্দেশ করে। ঠিক আছে, এই যে দেখো, শুধু পড়াশোনা কিছু করে কিছু হয় না। বাজনার বোল লোকে বেশ মুখস্থ বলতে পারে, মানে না 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 না, মানুষ বলতে পারবে ঠিকই। তো এদের সাথে আসলে কাজের সম্পর্ক যায়। এদের সাথে হচ্ছে তোমার ওই যে বাজিকর, কিছু বাজিকর আছে আমাদের দেশে, কিছু বাজিকর আছে, তারা কি করে, ওই যে পরীক্ষার আগের রাতে ইচ্ছা মতো যা পারে তা সবকিছু মুখস্থ করে ফেলে। ইচ্ছা মতো যা পারে তা সবকিছু হচ্ছে তোমার মুখস্থ করে ফেলে, উল্টায় ফেলে মুখস্থ করে, উড়ায় ফেলে মুখস্থ করে। ওকে, পরীক্ষার হলে গিয়ে বমি করে দেয়, দেন ভুলে যায়, এগুলো জীবনে কোনো কাজে লাগে না। তো তাদের কথা এই জায়গাতে বলতেছে যে কামানের গোলা পর্যন্ত এরা গলাধকরণ করতে পারে, কামানের গোলা পর্যন্ত এরা গিলে ফেলতে পারে। আজকের বাজারে কোন শ্রেণীর লোকের অভাব নেই? বিদ্যা দাতা, ঠিক আছে, নাকি বিদ্যান, কোনটা? দেখো, বিদ্যা দাতা নাকি হচ্ছে তোমার বিদ্যান। আরে এই জায়গাতে রাইট অ্যান্সার তো আসেই নাই, বলতো কোনটা হবে? অবশ্যই কি বিদ্যানুরাগী, বিদ্যা গ্রহিতা। ঠিক আছে, তো বিদ্যান, বিদ্যাদাতা। দেখো বই যারা পড়ছো তারা জানবা, তোমাদের জন্য এগুলো আমি ঝুলন্ত রেখে গেলাম, সব অ্যান্সার বলে দিব না, তোমাদের নিজেরও মাথা খাটানো উচিত। বই পড়া প্রবন্ধ অনুসারে সেই গঙ্গাতে অবগাহন করি আমরা আমাদের সকল পাপ মুক্ত হব। বাক্যে পাপ মুক্ত বলতে কি বোঝানো হয়েছে? সর্ববিষয়ে জ্ঞান অর্জন, মনের সংকীর্ণতা মুক্তি, ধার্মিকতা ও পূর্ণতা লাভ, সাহিত্য পাঠে অভ্যস্ততা। মনের সংকীর্ণতা মুক্তি, ঠিক আছে, একদম সহজ ভাষায় মানে তোমার মনটা যে সংকীর্ণ, তোমার মনটা হচ্ছে যে ছোট হয়ে গেছে বইয়ের পড়াশোনা, পরীক্ষার পড়াশোনা করতে করতে, সেটা থেকে তুমি বেরোতে পারবা ওই যে ধরো হচ্ছে তোমার সেই গঙ্গাতে অবগাহন করে, মানে সেই গঙ্গাতে ডুব দিয়ে। এখন কোন গঙ্গা, সেই গঙ্গার পরিচয় জানতে হলে তো আমাদের বই পড়তে হবে। বই পড়া, যদি তুমি বই পড়ার মানে বই না পড়ো, বই পড়াটা বইয়ে নাই পড়ো, তাহলে তো লাভ নাই। সুসার শব্দের প্রকৃত অর্থ কোনটা?
সুসার শব্দের প্রকৃত অর্থ কোনটা? অভিভূত, সচ্ছলতা, যা বিকাশ ঘটায় গোছানো ভাবে। দেখো, বই পড়া প্রবন্ধে প্রমোদ চৌধুরীর মতে আমাদের নির্জীব করেছে কোনটা? আমাদের শিক্ষা হচ্ছে আমাদের নির্জীব করেছে। দেখো, সাহিত্যের মধ্যে আমাদের জাত মুক্ত হবে, এগুলো আমাদের অলরেডি আসছে। স্বশিক্ষা ও সুশিক্ষার অন্তরায় কি? মানে স্বশিক্ষা এবং সুশিক্ষার মধ্যে বাধা কোনটা সৃষ্টি করে? ঠিক আছে, এখানে কোনোটারই অ্যান্সার দেওয়া নাই। তো আমরা দেখো, তোমরাও চেষ্টা করো, আমিও চেষ্টা করি। জাতিকে সাহিত্য চর্চার আনন্দ বঞ্চিত করা। স্বশিক্ষা ও সুশিক্ষার অন্তরায় কি? জাতিকে সাহিত্য চর্চার আনন্দ বঞ্চিত করা, দুঃখ, দারিদ্র, সংকটপূর্ণ জীবন, ঠিক আছে, পর্যাপ্ত লাইব্রেরি প্রতিষ্ঠা না করা। দেখো, এই জায়গাতে পর্যাপ্ত লাইব্রেরি নাই, এই জন্য হচ্ছে মানুষজন স্বশিক্ষা সুশিক্ষার মানে সুফল পাচ্ছে না। দুঃখ, দারিদ্র, সংকটপূর্ণ জীবন, এগুলা তো আছেই। জাতিকে সাহিত্য চর্চার আনন্দ বঞ্চিত করা, না, এটা হচ্ছে অন্তরায় বলা যায় না। মানে জাতিকে সাহিত্য চর্চার আনন্দ বঞ্চিত করা। স্বশিক্ষা এবং সুশিক্ষার মধ্যে বাধা কি? বাধা এই দুইটা হতে পারে, বাধা এই দুইটা হতে পারে। বাট জাতিকে সাহিত্য চর্চার আনন্দ বঞ্চিত করা, এটা তো মনে করো রেজাল্ট। এটা হচ্ছে কি? স্বশিক্ষা এবং সুশিক্ষার অভাবে মানে অভাব যদি থাকে কোনো একটা দেশে, তাহলে এটা রেজাল্ট বা ফলাফল হিসেবে এটা বলা যায়। বাকি দুইটা তো মনে করো যে এই জায়গাতে আমাদের কারণ। তো বার্টন রাসেল বলেছেন, সংসারের জ্বালা যন্ত্রণা এর আবার প্রধান উপায় হচ্ছে মনের ভিতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভিতর ডুব দেওয়া। মানে নিজেকে বোঝানো যে আল ইজ ওয়েল, আল ইজ ওয়েল, সব ঠিকঠাক। যে যত বেশি ভুল সৃষ্টি করতে পারে, যন্ত্রণা এড়াবার ক্ষমতা তার ততই বেশি হয়। ডেলিউশনাল হইতে বলতেছে আর কি। উদ্দীপকটি মূল ভাবের সঙ্গে তোমার পঠিত কোন রচনা? বই পড়ার সাদৃশ্য আছে, ঠিক আছে। তারপর দেখো, এই জায়গাতে বলতেছে কি, তার উক্ত উদ্দীপকের আলোকে নিচের যেই বক্তব্যটি প্রযোজ্য: সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত। আমাদের বই পড়তে হবে, বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ন্ত নেই। সাহিত্য চর্চা শিক্ষা সর্বপ্রধান অঙ্গ। কোনটা হবে বলো? সাহিত্য চর্চা শিক্ষা সর্বপ্রধান অঙ্গ। বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায় নেই, আমাদের বই পড়তে হবে, সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত। কোনটা হইতে পারে যে সাহিত্য চর্চা শিক্ষা সর্বপ্রধান অঙ্গ, বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ন্ত নেই? ঝুলিয়ে রেখে গেলাম তোমাদের জন্য। দেখো, তারপর মিনা নিয়মিত লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করে, অন্যদিকে তানিয়া মনে করে লাইব্রেরিতে অন্য বই পড়লে সময় নষ্ট হবে, ক্লাসে প্রথম হওয়া যাবে না। উদ্দীপকে এরকম পোলাপানের তো অভাব নেই। উদ্দীপকে মিনা, ঠিক আছে, দেখো মিনা কি মনে করে, ঠিক আছে, মিনা জানি কি মনে করে, তানিয়া মনে করে যে মেইন বই পড়তে হবে, আর মিনা মনে করে যে অন্যান্য বইও পড়া ইম্পর্টেন্ট। উদ্দীপকে মিনার কাজে বই পড়া প্রবন্ধের কোন দিকটি প্রকাশিত হয়েছে? স্বশিক্ষিত হওয়া, শখ পূরণ করা, ঐশ্বর্য, মনোবল বাড়ানো। স্বশিক্ষিত হওয়া মানে সে আসলে শুধুমাত্র ওই যে ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলোর ভিতরে সীমাবদ্ধ না, সে অনেক কিছু শেখার ট্রাই করে, অনেক কিছু জানার ট্রাই করে, অনেক কিছু বোঝার ট্রাই করে। দেখো, আমি তোমাদেরকে তোমাদের বলি নাই, মানে অন্য একটা ক্লাসে হচ্ছে বলছি যে এখন তোমাদের সামনে যে আমি ক্লাস নেই, আমার ক্লাস দেখে তোমাদের কাজ হয়, তোমরা আমাকে পছন্দ করো টিচার হিসেবে, ঠিক আছে। তো এইগুলো আসলে আমি পড়াশোনা করে তো শিখি নাই। কথা বলা বা হচ্ছে এই যে কথা উপস্থাপন করা, কোন কথাটা কিভাবে বললে আসলে তোমাদের জন্য ইজি হবে, এটা মাথায় খাটানো। হুম, এটা তো আমি পড়াশোনা করে শিখি নাই। এটা আমি শিখছি কিভাবে জানো? আমি ক্লাস 8-এ ফার্স্টে ডিবেট ক্লাবে গিয়েছিলাম বিতর্ক করার জন্য। বিতর্ক করতে গিয়ে আমি আস্তে আস্তে এরকম কথা বলতে শিখেছি। মানে কিভাবে কথা বলতে হয়, মানুষের সামনে কিভাবে কথা বলতে হয়, কিভাবে একটা বাক্যের পরে আরেকটা বাক্য জুড়ে দিয়ে একটা কথা সুন্দর করে সাজাতে হয়, এই জিনিসটা আমি মোটামুটি চেষ্টা করি করার। আরো কত মানুষ আছে আরো সুন্দর করে কথা বলতে পারে, আমি কিছুই না সেই জায়গাতে। ওকে, আমি মোটামুটি চেষ্টা করি কথা বলার। তো এটা আমি বিতর্ক ক্লাবে গিয়ে শিখেছি। ওকে, আর জিনিসপত্রের ব্যাপারে জেনেছি আমি কিভাবে? ধরো বাংলার ব্যাপারে আমি জেনেছি, হ্যাঁ, ওটা পড়াশোনা করেই জানা লাগছে। কিন্তু এই যে ধরো হচ্ছে চিন্তা করার ক্ষমতা, বোঝার ক্ষমতা, বলার যে একটা স্কিল, এগুলো আমার বই পড়ে আসে নাই, এগুলো অন্য কিছু করে আসছে। হ্যাঁ, সেটার সাথে অন্য বই পড়ার সম্পর্ক নাই, কিন্তু সম্পর্ক একটা আছে। সেটা কি জানো? ছোটবেলায় যখন তোমাদের 3-4-এ পড়তাম, তখন থেকে আমি এইটা সেইটা অনেক টাইপের বই আমার পড়তে খুব মজা লাগতো, ছোট থেকে বড় বই। যখন এসএসসি পাশ করলাম, এই অভ্যাসটা নষ্ট হয়ে গেল, কিন্তু এসএসসি পাশ করার আগ পর্যন্ত আমি বই পড়েছি। এই বই পড়াটা আমাকে হেল্প করেছে, বাংলার প্রতি আমার একটা আগ্রহ ছিল, ঠিক আছে, বাংলা লাইন, বাংলা বাক্য, এগুলোর ব্যাপারে আমার একটা আগ্রহ ছিল। তো আমি বিগত 4-5 বছরে ধরো তোমাদের বই টই বাদে এমন কিছু পড়ি নাই যেটা আমাকে এখন হচ্ছে তোমার মনে করো যে তোমাদেরকে পড়াতে হেল্প করে। তো এই জিনিসটা মাথায় রাখবা যে শুধুমাত্র বই পড়ে জীবনে সব করতে পারবা না, তুমি রেজাল্টই আসবে, অন্য কিছু আসবে না। দেখবা রেজাল্ট অনেক ভালো, কিন্তু মানুষের সামনে গিয়ে কথা বলতে পারো না। হয় না? এরকম হয়। তো দেখো, বলছে কি, যে 10ম শ্রেণীর ছাত্রী মিনা নিয়মিত লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করে। তানিয়ার কথা এই জায়গায় বলা হচ্ছে।
যে উদ্দীপকে তানিয়ার মতো মানুষেরা কি লাইব্রেরির গুরুত্ব অনুভব করে না, রাইট? এরা আসলে লাইব্রেরির গুরুত্বই বোঝে না, ঠিক আছে? এরা আসলে, আরে ময়লা পড়ে গেছে, ক্লিন করতে হবে। লাইব্রেরির গুরুত্ব অনুভব করে না, সাহিত্য চর্চার সুফলতা সম্বন্ধে সন্দিহান, এরা বোঝে না সাহিত্য চর্চার সুফলতা কি, নিজের মন গড়ে তুলতে পারে না, রাইট? একটাও পারে না। কোনটাও পারে না? একটাও পারে না। তিনটাই হচ্ছে আমাদের রাইট। বই পড়া প্রবন্ধে লেখক লাইব্রেরিকে হাসপাতালের উপরে স্থান দিয়েছেন কেন? মানসিক সুস্থতার জন্য, শারীরিক সুস্থতার জন্য, উচ্চশিক্ষা অর্জনের জন্য, জ্ঞানে বড় হওয়ার জন্য, রাইট? জ্ঞানে বড় হওয়ার জন্য তিনি চেয়েছেন যে জ্ঞানে যাতে মানুষ বড় হয়। শারীরিক দিক থেকে ফিট থাকা বা শারীরিক দিক থেকে সুস্থ থাকাই জীবনের একমাত্র উদ্দেশ্য নয়, আরো অনেক কিছু আছে। ওকে, বই পড়া প্রবন্ধ অনুসারে জাতির প্রাণে যথার্থ স্ফূর্তি লাভের উপায় কি? উদরপূর্তিকরণের মাধ্যমে মনকে সজাগ ও সরল রাখা, শিক্ষার উল্টো টান টেনে কাব্য চর্চা করা, কোনটা হবে? বই পড়ে আমাদেরকে জানতে হবে। দেখো এই জায়গাতে আরো কিছু এমসিকিউ আছে, সেগুলো হচ্ছে আমরা স্লাইড থেকে সুন্দর করে হচ্ছে তোমার দেখবো। আমরা অন্য টপিকে যাই, অন্য টপিকে আলোচনা করা শুরু করি। দেখি, মানে এখানে যদি মনে করো যে তোমার 1 ঘন্টা ধরে এক টপিকই পড়াই, তাহলে তো হবে না। দেখো কি বলতেছে, কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদটা আমরা দেখি, তোমরা কিন্তু স্লাইডটা খুলে রিভাইজ দিবা, মনে থাকে যেন। স্লাইড খুলে কিন্তু তোমরা রিভাইজ দিবা, মনে থাকে যেন, কারণ স্লাইড খুলে রিভাইজ না দিলে আসলে পড়ায় লাভ নাই। কপোতাক্ষ নদ কবিতায়, ঠিক আছে, কবি মনের কোন দিকটি প্রকাশ পেয়েছে? ভ্রান্ত আবেগ, স্মৃতি কাতরতা, দেশপ্রেম, কোনটা ছিল? দেখো তো কোনটা প্রকাশ পেয়েছে। তার এই জায়গাতে ভ্রান্ত আবেগ, ভ্রান্ত মানে ভুল আবেগ, তার আবেগ কি ভুল ছিল? তার আবেগ ভুল ছিল না, তার আবেগ ভুল ছিল না। তার মানে এইটাকে অলরেডি আমরা আউট করে দিতে পারি। স্মৃতি কাতরতা, হ্যাঁ সে স্মৃতিতে কাতর ছিল, তার প্রতি দেশ, তার মনের ভিতর দেশপ্রেম ছিল। 2 ও 3 হচ্ছে আমাদের রাইট আনসার। তারপর কপোতাক্ষ নদ কবিতায় স্মৃতি কাতরতার আবরণে প্রকাশিত হয়েছে শৈশব স্মৃতি, দেশপ্রেম, নদী প্রীতি। আমার কাছে এই জায়গাতে তোমরা যদি দেখো যে শৈশব স্মৃতি কপোতাক্ষ নদ কবিতায় স্মৃতি কাতরতার ভিতরে, মানে স্মৃতি কাতরতার মধ্যে দিয়ে আসলে কি প্রকাশ পেয়েছে? দেশের প্রতি যে হচ্ছে তোমার একটা প্রেম, সেইটা। ওকে, মানে এটা কি নদীকে ভালোবাসার থেকে কি দেশের ভালোবাসাটা বেশি যুক্তিযুক্ত না? রাইট, নদীকে ভালোবাসা থেকে আসলে দেশের তোমার হচ্ছে মনে করো ভালোবাসাটা বেশি যুক্তিযুক্ত। তারপর কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, দুগ্ধ মাতারূপী, ঠিক আছে, তুমি জন্মভূমি স্তনে, এটা কি আমাদের একদম বইয়ের লাইন। পঙ্ক্তি দয়ে ফুটে উঠেছে দেশপ্রেম, স্মৃতি কাতরতা, হৃদয়ের কাতরতা। 1 2 3 তিনটাই প্রকাশ পেয়েছে, দেশপ্রেম, স্মৃতি কাতরতা, হৃদয়ের কাতরতা। প্রজারূপে রাজারূপ সাগরে দিতে তুমি বাড়িরূপ কর, ঠিক আছে, এখানে কর দ্বারা কি বোঝানো হয়েছে? কর দ্বারা পানি বোঝানো হয়েছে, ঠিক আছে। কর মানে তো নর্মালি রাজস্ব, ট্যাক্স যেটা দেয়, তোমাদেরকে খুব ভালো মতো বুঝিয়েছিলাম যে কর মানে কি এই জায়গাতে রাজস্ব, ঠিক আছে, পানি রূপে। মানে ধরো হচ্ছে কর বলতে এই জায়গাতে রাজস্ব বোঝায়, এরকম রাজস্ব মানে জিনিসটা কাইন্ড অফ ট্যাক্সের মতো। ধরো এখন যেহেতু সমুদ্র হচ্ছে এই জায়গাতে রাজা, নদী হচ্ছে এই জায়গাতে প্রজা, কেন কে রাজা কেন কে প্রজা এটা কবিতায় বুঝাইছি, তোমরা জানো। তো প্রজারা কি করে, আমরা যেরকম সরকারকে ট্যাক্স দেই সেরকম প্রজারা আগে রাজাদেরকে ট্যাক্স দিত। তো এখন নদী সাগরকে ট্যাক্স দিবে, নদীর দেওয়ার মতো কি আছে? পানি তো না, পানি হিসেবে মানে পানি দিয়ে হচ্ছে নদী সাগরকে ট্যাক্স দিত। দেখো বলছে প্রজারূপে রাজারূপ সাগরেরে, তুমি প্রজারূপে মানে প্রজার মতো, রাজারূপ সাগরেরে, রাজারূপ সাগরকে, মানে কি সাগর হচ্ছে রাজার মতো এই জায়গাতে। দিতে বাড়িরূপ কর তুমি, মানে কি পানির মতো, পানিরূপী তুমি হচ্ছে কর দাও কাকে? মানে বলতেছে যে তুমি পানিরূপী কর দাও, কাকে দাও তুমি পানিরূপী কর? সাগরকে। কি হিসেবে? প্রজা হিসেবে। এখানে কর দ্বারা কি বোঝানো হয়েছে? কর দ্বারা বোঝানো হয়েছে তোমার রাজস্ব। এখানে কর দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে কর দ্বারা বোঝানো হয়েছে তোমার রাজস্ব। ওকে, দেখো তারপরে কি আছে আমরা যদি দেখি। ওকে, তোমরা উদ্দীপকটা পড়ো, উদ্দীপকটা পড়ে 1 সেকেন্ডে দেখো প্রশ্ন কি করেছে। অমর্ত্য সেন ও মাইকেল মধুসূদন দত্তের মধ্যে সাদৃশ্য কিসে? অমর্ত্য সেন নোবেল পুরস্কার লাভ করে তার প্রিয় জন্মভূমি বাংলাদেশে বেড়াতে আসেন। সে বাংলাদেশে জন্মগ্রহণ করেছিল, বাট সে একজন ইন্ডিয়ান। হাজারো কর্মব্যস্ততার মধ্যে তিনি ছুটে যান শৈশবে স্মৃতি বিজড়িত বিদ্যাপীঠে, যেখানে পড়াশোনা করেছেন ছোটবেলায়। শ্রদ্ধা ভরে স্মরণ করেন তার শিক্ষা মানে দীক্ষা গুরুদের, যারা তাকে পড়িয়েছে ছোটবেলায়, যাদের কাছে তিনি হাতে খড়ি নিয়েছিলেন, ছোটবেলায় একদম ইনিশিয়ালি পড়াশোনা করেছেন যাদের কাছে। তো অমর্ত্য সেন এবং মধুসূদন দত্তের মধ্যে সাদৃশ্য কিসে? স্মৃতিকাতরতায়, সজাত্যবোধে, দেশপ্রেমে, মহানুভবতায়। এখানে দেখো তোমরা বলতে পারো যে ভাই স্মৃতিকাতরতা, কিন্তু আমি তোমাদেরকে সবসময় বলি এসএসসি লেভেল থেকে জিনিসটা মাথায় রাখবা যে রাইট অ্যান্সার তোমার কাছে 3টাও মনে হইতে পারে,
হ্যাঁ, তিনটাই মনে হতে পারে। কিরকম দেখো, স্মৃতি কাতরতা, তার মনে শৈশবের স্মৃতি আছে, স্মৃতির জন্য সে কাতর, তাই গেছে সে তার জন্মভূমিতে বা যেখানে সে জন্ম লাভ করেছে সেইখানে, সেই জায়গার স্কুল দেখেছে, সে যেখানে যাদের কাছে সে পড়েছে তাদের সাথে দেখা করেছে, হ্যাঁ, সম্মান জানিয়েছে। তার মানে কি, তার ভিতরে ওই পুরাতন মেমোরির একটা চাপ আছে। ওই মেমোরি গুলা মাঝে মধ্যেই তার মাথায় আসে, তার কাছে মনে পড়ে, তার কাছে মনে হয় যে, মনে চায় যে সে হচ্ছে আবার সেই পুরনো জায়গায় যেখানে সে জন্ম লাভ করেছে সেখানে ফিরে যাক। আমারও মাঝে মধ্যে মনে চায়, আমি যেখানে যে এলাকায় জন্মগ্রহণ করেছি, 10 বছর থেকেছি, ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করছি এখানে, হ্যাঁ, তো এখানে একবার যাই, গিয়ে হচ্ছে দেখি কেমন, মানে মনে হয়, আবার ইচ্ছাটা পূরণ করা হয় না। এটা হইতে পারে। তারপর দেখো দেশপ্রেম, তার হচ্ছে দেশ মানে নিজের জন্মস্থানের প্রতি একটা প্রেম ছিল, তাই মহানুভবতা। হ্যাঁ, মহানুভবতা মানে কি, সে একজন মহান কাজ করছে না এই জায়গাতে, সে এত বড় একটা মানুষ, নোবেল পুরস্কার পাইছে, তার দরকার ছিল ওইখানে যাওয়ার। তার যে মনে করে যে পুরাতন শিক্ষক যারা আছে তাদেরকে গিয়ে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার ছিল না, সে তার ভিতরে ওই মহান চিন্তা কাজ করে দেখেই সে হচ্ছে গিয়েছে। তো দেখো, সবগুলোর মধ্যে সবচাইতে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা তোমার কাছে লাগে? সবচেয়ে যুক্তিযুক্ত দেশের প্রতি ভালোবাসা। তার দেশের প্রতি টান ছিল, দেশের প্রতি ভালোবাসা ছিল, তাই তিনি গিয়েছেন, গিয়ে হচ্ছে বাকিদের সাথে কথাবার্তা বলেছেন। ওকে, তো উক্ত দিকটি বিশেষভাবে প্রকাশিত। বৃষ্টি পড়া শুরু করছে নাকি? ও, মানা করবে কি? বৃষ্টি পড়া শুরু করছে, ঝড় হচ্ছে বাইরে। তো দেখো, বলতেছে যে উক্ত দিকটা হচ্ছে আসলে কোথায় প্রকাশ পেয়েছে, কি তোমার উক্ত দিকটা, তোমার উক্ত দিকটি বিশেষভাবে প্রকাশিত হয়েছে কোন চরণে বা কোন লাইনে হচ্ছে উক্ত দিকটি বিশেষভাবে প্রকাশিত হয়েছে। কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, সতত হেনদ তুমি পরমোর মনে, জুড়াই একা নামি ভ্রান্তির ছলনে, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, মানে তিনি ব্যাপারটা, ভাবটা এখানে কি প্রকাশ পেয়েছে, তিনি নোবেল পুরস্কার পাক আর যাই পাক না কেন, তার ভিতরে যেটা তৃষ্ণা কাজ করে, তার জন্মস্থানে ফিরে যাওয়ার, তার হচ্ছে শৈশবের স্মৃতির মধ্যে যেই জায়গার দিন বড় হয়েছেন সেখানে ফিরে যাওয়ার, সেটা কিন্তু অন্য কোনো ভাবে নোবেল পাক যাই পাক না কেন, তার কিন্তু এটা পূরণ হবে না। তো কপোতাক্ষ নদ কবিতাটি রচনাকালে কবি কোন দেশে ছিলেন? কবি ফ্রান্সে ছিলেন, তাই না? ফ্রান্সে ছিলেন, সরি, এই জায়গাতে ইংল্যান্ড কেন আসছে? ইংল্যান্ড তো হবে না, কবি তো ইংল্যান্ডে ছিলেন না, কবি ছিলেন হচ্ছে ফ্রান্সে। কবি কোথায় ছিলেন? কবি হচ্ছে ফ্রান্সে ছিলেন। কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, এই উক্তিতে কবির কোন ভাব প্রকাশ পেয়েছে? মমতা, অনুরাগ, ভ্রান্তি, এই তিনটার ভিতরে কোনটা এই জায়গাতে দেখো তো? মমতা, অনুরাগ, ভ্রান্তি, কোনটা প্রকাশ পেয়েছে এই জায়গাতে কবির চিন্তার ভিতরে? তার যে মনে করো যে অনুরাগ, মনে করো যে অনুরাগ বা হচ্ছে তার যেটা ভালোবাসা দেশের প্রতি, এটা প্রকাশ পেয়েছে। মাতৃভূমির প্রতি যেটা মমতা, এই মমতাটা হচ্ছে প্রকাশ পেয়েছে। প্রবাস জীবনে ফাস্টফুডের দোকানে কত খাবার খেয়েছি আমি জীবনে, মায়ের হাতের পিঠার কথা ভুলি আমি কেমনে, মানে মায়ের হাতের পিঠার কথা তো আসলে ভুলতে পারবো না আমরা, তাই না? তো কপোতাক্ষ নদ কবিতার কোন বিষয়টি উদ্দীপকে প্রকাশ পেয়েছে? সুখ স্মৃতির অনুপম চিত্রায়ন, রঙিন কল্পনা নিদর্শন, কষ্টকর স্মৃতির কাতরতা, স্নেহাদরের কাতরতা, কোনটা তোমাদের কাছে মনে হয়? তোমাদের কাছে প্রশ্ন রয়ে গেল। দেখো, এই জায়গাতে আরো প্র্যাকটিস আছে কিছু, ঠিক আছে? এখানে আবার কয়টার অ্যান্সার আছে। কপোতাক্ষ নদ কবিতায় কবি সাগরকে কি রূপে কল্পনা করেছেন? রাজা রূপে কল্পনা করেছেন, ঠিক আছে? কপোতাক্ষ নদ কবিতায় কবি প্রজা বলেছেন কাকে? কপোতাক্ষ নদকে। কপোতাক্ষ নদ কবিতার প্রেক্ষাপটে জন্মভূমির নদ কবিকে কোন স্নেহডোরে বেঁধেছে? দেখো তো, এই জায়গায় কোন স্নেহডোরে বেঁধেছে? ঠিক আছে, মায়ের বা হচ্ছে তোমার মনে করো এই স্নেহতে। কপোতাক্ষ নদের জলকে কবি কিসের সাথে তুলনা করেছেন? জলকে কবি কিসের সাথে তুলনা করেছেন? মাতৃদুগ্ধের সাথে, ঠিক আছে? তো মায়ের বুকের দুধের সাথে হচ্ছে, মানে সন্তান যেটা খেয়ে হচ্ছে তোমার ছোটবেলায় বেঁচে থাকে, সেটার সাথে আমাদের কবি তুলনা করেছেন কপোতাক্ষ নদের পানিকে। ছোটবেলায় সেই যে সে যে নদীর তীরে মানে তোমার বড় হয়েছিল, সেই জায়গার নদীর পানিকে তিনি হচ্ছে ইন্ডিকেট করছেন। কপোতাক্ষ নদ কবিতায় কবির কাছে মায়া মন্ত্র ধ্বনি হলো কপোতাক্ষ নদের কি? কলকল শব্দ, ঠিক আছে? কলকল ধ্বনি বা কলকল শব্দ, এইটা। তারপর আর কি হবে দেখা যতদিন যাবে, এখানে কবি মনের কোন অনুভূতি প্রকাশ পেয়েছে বলতো? এখানে তিনি হচ্ছে সংশয়, মানে একটা সংশয় প্রকাশ পেয়েছে না, যে আর কি হবে দেখা, মানে সে তার জীবনের জন্য, কর্মজীবনের জন্য সে হচ্ছে বিদেশে চলে গিয়েছেন, সেই বিদেশ থেকে সে আর কখনো ফিরে আসতে পারবে কিনা, কপোতাক্ষ নদের কাছে ফিরে যেতে পারবে কিনা, এটা তার মনের ভিতর কিন্তু সংশয় থেকেই যায়। কপোতাক্ষ নদ কবিতায় শেষ পঙ্ক্তি কোনটা? ঠিক আছে, লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে, ঠিক আছে? লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে, লইছে যে নাম তব মানে তোমার বঙ্গের সঙ্গীতে, মানে বাংলা সঙ্গীতের মাধ্যমে
তোমার নাম নিচ্ছে, কবিতায় খুব সুন্দর করে ব্যাখ্যা করেছে। বিরলের শব্দের অর্থ কি? বিরলের শব্দের অর্থ হচ্ছে একান্ত নিরিবিলিতে, একান্ত নিরিবিলিতে। প্রবাস জীবনে কবি কাকে প্রেম ভরে স্মরণ করেছেন? কবি হচ্ছে কপোতাক্ষ নদকে প্রেম ভরে স্মরণ করেছেন। মানে কি? ভালোবাসার সাথে স্মরণ করেছে, ভালোবাসার সাথে মনে করেছে কপোতাক্ষ নদকে। ওকে, তারপর একেই কি বলে সভ্যতা? মাইকেল মধুসূদনের দত্তের কোন ধরনের রচনা? তোমরা যদি কবি পরিচিতি পড়ো জানবো এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের একটি প্রহসন। কি এটা? প্রহসন, স্যাটায়ার। ওকে, তারপর বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তন কে করেন? সনেট বা চতুর্দশপদী কবিতা, চতুর্দশ পদী কবিতা, তো চতুর্দশ পদ মানে হচ্ছে 14টা লাইন থাকবে। তো এটার তোমার হচ্ছে প্রবর্তন করে মাইকেল মধুসূদন দত্তকে, মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে এটার প্রবর্তন করে। মাইকেল মধুসূদন দত্তের মানে মানে অমর যে কীর্তি, মানে যেটা হচ্ছে সবচাইতে ফেমাস, সেটা কি? মেঘনাদ বধ কাব্য। সেটা কি? মেঘনাদ বধ কাব্য। এই মেঘনাদ বধ কাব্য থেকে একটা কবিতা নেওয়া হয়েছে, তোমাদের এইচএসসি তে উঠে তোমরা পাবা। সেটা হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। বিভীষণের প্রতি মেঘনাদ, খুবই সুন্দর একটা কবিতা, নাইস। ওকে, তারপর দেখো বাংলা ভাষায় মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দ কোনটা? বলতো। তিনি একটা ছন্দ মানে নিজে হচ্ছে ইনভেন্ট করছিলেন, এটা হচ্ছে অমিত্রাক্ষর ছন্দ। কি? অমিত্রাক্ষর ছন্দ। চতুর্দশপদী কবিতায় প্রচলিত অষ্টকের অন্তমিল হচ্ছে, দেখো এটা, এগুলো আসলে এত ইম্পর্টেন্ট কোশ্চেন না, তোমরা চাইলে হচ্ছে এগুলো দেখতে পারো, বাট কবিতাটাই হচ্ছে তোমাদের মনে করো যে মেইন। চতুর্দশপদী কবিতার অষ্টকে কি থাকে? ভাবের প্রবর্তনা থাকে না ভাবের পরিণতি থাকে? অবশ্যই ভাবের প্রবর্তনা থাকে। ভাবের প্রবর্তনা মানে কি? মানে কি বোঝাতে যাচ্ছে সেটাকে আগে প্রকাশ করে, তারপর হচ্ছে ভাবের পরিণতি, মানে এন্ডিং বা ক্লাইম্যাক্সটা হচ্ছে তোমার প্রকাশ পায়। তারপর কপোতাক্ষ নদ কবিতায় ঘটক মানে ঘটকের ছন্দমিল বা অন্তমিল কোনটি? দেখো এটা তোমরা চাইলে, ধরো এই যে দেখো, জানা কথা ভাই, 100% শিওর। এরকম ধরনের মানে অপ্রয়োজনীয় এরকম ধরনের বইয়ের বাইরের, টপিকের বাইরের, মনে করো টপিকের ভিতরেই যদিও কবিতা থেকে প্রশ্ন করা যায়। কবিতার মিনিং থেকে কতগুলা প্রশ্ন আমরা দেখলাম। দেখো এই যশোর বোর্ড আর এই বরিশাল বোর্ড এই জায়গা থেকেই প্রশ্নটা করবে। আই হোপ এবার বোর্ড এক্সাম হবে না আলাদা করে, তোমরা যখন পরীক্ষা দিবা ইনশাল্লাহ। সনেটের অষ্টকে কি থাকে? ভাবের প্রবর্তনা থাকে, বারবার আসছে। দেখো এই যে এই প্রশ্নগুলা কিছু আছে, এটা হচ্ছে তোমার মনে করো যে কপোতাক্ষ নদ কবিতায় অষ্টকের মিল বিন্যাস কি, এটা মনে করো যে তোমাদের পাঠ পরিচিতির ভিতরে ছোট করে দেওয়া আছে, এটা আসতে পারে। দেখো সনেটের ষষ্ঠকে কি থাকে? ভাবের পরিণতি থাকে, মানে ক্লাইম্যাক্স। কি বোঝাচ্ছে? এটাকে কমপ্লিট করে আর কি ওই জায়গাতে, বুঝতে পারছো এক কথায়। দেখো আর এই জায়গাতে ওই যে স্মৃতি কাতরতা, জন্মভূমি বা মাতৃভূমির প্রতি একটা টান, দেশপ্রেম, শৈশবের স্মৃতির প্রতি একটা টান, এগুলাই হচ্ছে এই জায়গাগুলোকেই হচ্ছে সিকিউর ভিতরে ফোকাস করা হবে। তোমরা এই স্লাইডটা যদি একটু দেখো তাহলে দেখবা কি তোমাদের অনেকটা পরীক্ষায় কমন চলে আসছে। ঠিক আছে, ঝর্ণার গান খুবই সুন্দর একটা কবিতা। দুপুর ভোর ঝর্ণা কার গান শুনতে পায়? বলতো। দুপুর ভোর ঝর্ণা শুনতে পায় কার গান? ঝিঝির গান, পরীর গান, বুলবুলির গান, শালিকের গান। এটা না পারলে তো কবিতা পড়াই বৃথা তোমাদের। এটা না পারলে তোমাদের কবিতা পড়াই বৃথা। একলা গাই একলা ধাই দিবস রাত সাত সকাল। ঠিক আছে, তো এই বক্তব্যে ঝর্ণার কোন রূপটি ফুটে উঠেছে? ছন্দময়, মনোহর, ছুটে চলা, সংখ্যাহীন। দেখো তো, একলা গাই একলা ধাই, মানে একলাই গাই একলাই চলতে থাকি, দিবস রাত সাত সকাল, নিজে একাই চলতে থাকে। তো এখানে কোন অর্থটা প্রকাশ পাওয়া সবচেয়ে উচিত তোমাদের কাছে মনে হয়? দেখো, তারপর এই জায়গাতে বৃক্ষপ্রেমী বলরাম গড়ে তোলেন হাজার রকমের বৃক্ষের কি তোমার হচ্ছে সমারোহ, একটা উদ্যান যা বলধা গার্ডেন নামে পরিচিত। নিছক আনন্দ উপভোগের জন্যই তার এই উদ্যোগ। অনেকেই সেখানে এখন ভেষজ ঔষধের উপকরণ খোঁজেন। উদ্দীপকে বলরামের সাথে ঝর্ণার গান কবিতায় কার সাদৃশ্য রয়েছে? চাতকের, ঝর্ণার, বনঝাউরের, ফটিক জলের। একদম বইয়ের কমন ডিরেক্ট প্রশ্ন। ঠিক আছে, তো এই জায়গাতে দেখো তোমাদের এমসিকিউ গুলো একদম ঝর্ণার গান থেকে দেখবা বইয়ের লান থেকে আসতেছে। আর ঝর্ণার যে হচ্ছে তোমার ধেয়ে চলা, আপন গতিতে ধেয়ে চলা, ঝর্ণার যে শক্তি, ঝর্ণার যে উৎফুল্লতা, ঠিক আছে, উচ্ছলতা, ঝর্ণা মনে করো ঝর্ণার যে একটা অ্যাক্টিভিটি আছে, চঞ্চলতা আছে, সেখান থেকে তোমার ফোকাসটা হবে, সেখান থেকে প্রশ্নটা হওয়ার সম্ভাবনা বেশি। দেখো এই জায়গাতে অ্যান্সার তো দেওয়াই আছে তোমাদের জন্য। তারপরে দেখো এখানে আর কি আছে, আমরা প্রত্যপ্রকারের এমসিকিউ গুলা তোমরা অনেক ভয় পাও। দেখো এখানে ভয় পাওয়ার কিছু নাই। কত সালে জন্মগ্রহণ করেন? সুন্দর মতো 1820। তারপর বিদ্যাসাগরের প্রকৃত নাম কি ছিল? আমরা জানি যে তার ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিল তার প্রকৃত নাম। ঠিক আছে, তারপর দয়ার সাগর নামে কে পরিচিত ছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
তারপর কত সালে বর্ণ পরিচয় প্রকাশ করেন? খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটা বই, 1855। বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, গদ্যের জনক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিখ্যাত গ্রন্থ কোনটা আমরা জানি, যে এই জায়গাতে অগ্নিবীণা, শেষের কবিতা গোরা, এগুলা কোনোটাই তার না। সীতার বনবাস, এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন। মামুন নামক খলিফার প্রিয় পাত্র কে ছিল? মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিল কে? আলী ইবনে আব্বাস। ঠিক আছে, খলিফা আলী ইবনে আব্বাসকে কি আদেশ দিয়েছিলেন? ঠিক আছে, আব্বাসকে কি আদেশ দিয়েছিলেন বলতো? আদেশ ছিল বন্দি ব্যক্তিকে নিজের বাড়িতে রাখার জন্য আদেশ দিয়েছিলেন। বন্দি ব্যক্তির জন্মস্থান কোথায় ছিল? কোথায় জন্মগ্রহণ করেছিল? দামাস্কাস, ঠিক আছে, সিরিয়ার রাজধানী দামাস্কাস। তো আলী ইবনে আব্বাস কেন তোমার হচ্ছে ডেমাস্কাসকে শুভ দৃষ্টিতে কামনা করেছিল? ঠিক আছে, কেন হচ্ছে এই জায়গাতে কামনা করেছিল? সেখানে একজন ব্যক্তি তার প্রাণ বাঁচিয়েছিল এই জন্য। ঠিক আছে, তারপর আলী ইবনে আব্বাস কতদিন ডেমাস্কাসে নিরাপদে ছিল? কয়দিন ছিল বলতো? একদম সুন্দর মতো 1 মাস হচ্ছে তিনি নিরাপদ ছিলেন। তারপর আশ্রয়দাতা পথিককে কি দিয়েছিলেন? মানে পথিককে কি দেওয়া হয়েছিল? একটা স্বর্ণ মুদ্রার থলি দিয়েছিল। কি দিয়েছিল? একটা স্বর্ণ মুদ্রার থলি। পথিক কার উদ্দেশ্য পাচ্ছিল না? ঠিক আছে, কার উদ্দেশ্যে পাচ্ছিলেন না? কোনটা? আশ্রয়দাতার। তারপর দেখো, লোকটির প্রকৃতি কেমন ছিল? লোকটি কি টাইপের ছিল বলতো? লোকটি আসলে কেমন ছিল? লোকটা পরোপকারী ছিল। ঠিক আছে, লোকটার মধ্যে ন্যায়বোধ ছিল, লোকটা দয়ালুও ছিল, তার মনের মধ্যে দয়াও ছিল। খলিফা কেমন প্রকৃতির পুরুষ ছিলেন? কেমন বলতো? অবশ্যই উন্নত চিত্ত, মানে তার মন মানসিকতাটা অতটুকু হাই ছিল, তার মন মানসিকতা অতটুকু উঁচু ছিল, বুঝতে পারছো? তারপর খলিফা মামুন কোথাকার শাসনকর্তা ছিলেন বলতো? বা মানে এই জিনিসটা আমরা দেখে আসছি। দেখো এই প্রশ্নগুলা তোমরা এই যে দেখে আসছো, এবং এখানে সিকিউ আছে। সিকিউ গুলা প্রত্যেক থেকে নাম যতটুকু মানে যতটুকু হচ্ছে কঠিন, আমাদের কোশ্চেন কিন্তু ততটুকু কঠিন হবে না। দেখো এই জায়গাতে সুন্দর মতো কিন্তু আমরা দেখে নিতে পারবো। দেখো প্রাণ কবিতা লিখেছেন কে? লিখছে কে? আয় হায়, কবি কোথায় অমর আলয় রচনা করতে চান? যদি গো রচিতে পারি অমর আলয়, যদি গো রচিতে পারি অমর আলয়। কিসের মনে করো? স্বর্গে, পৃথিবীতে, পুষ্পিত কারণে, মানুষের মাঝে, অবশ্যই মানুষের মাঝে। মানুষের মাঝে তিনি হচ্ছে অমর আলয় রচনা করার বাসনা প্রকাশ করেছেন। কবি মানব হৃদয়ে কিভাবে ঠাঁই পেতে চান, কিভাবে মানুষের মনের ভিতরে জায়গা করে নিতে চান বলতো? সঙ্গীতের সাহায্যে, সৃষ্টির মাধ্যমে, ফুল ফুটিয়ে ভালোবেসে, অবশ্যই সৃষ্টির মাধ্যমে। তিনি নতুন নতুন সঙ্গীত, নতুন নতুন, দেখো সঙ্গীতের সাহায্যে বলছেন, সঙ্গীতের কথা বলছেন তিনি, কিন্তু আসলে তিনি এখানে কাব্য বা সাহিত্য সৃষ্টিটাকে হচ্ছে ফোকাস করেছেন। মানে কাব্য এবং সাহিত্য সৃষ্টি করার মাধ্যমে তিনি মানুষের মনের ভিতরে একটা সুন্দর জায়গা করে নিতে কিন্তু চান। বাইরের পরিবেশ ঠান্ডা হয়ে গেছে, বাতাসও ছুটছে, এসিটা কমিয়ে দেই। দেখো কবি মানব হৃদয়ে কিভাবে ঠাঁই পেতে চেয়েছেন আছে। তোমরা কিন্তু আবার ভাইবো না যে আমি এসির কথা বলে হচ্ছে ভাব নিয়ে ফেলি না। আসলে স্টুডিওতে এখানে অনেকগুলো ডিভাইস চলতেছে, বুঝছো, বিশাল বড় বড় ডিভাইস, লাইটও আছে, গরম হয়ে যায় স্টুডিও। তো ফ্যান ছাড়লে তো মনে করো যে ফ্যানের আওয়াজ এটা দেখা হয়, যে ফ্যান ছেড়ে দেখাই তোমাদেরকে। ঠিক আছে, পারবা শুনতে? পারবা কিছু? পারবা না। তো এই জন্য এসি ছেড়ে রাখা লাগে। এসিতে পুরা ঘরটা হচ্ছে তোমার একটু ঠান্ডা থাকে। কবি কোথায় বাঁচতে চেয়েছেন? মানুষের মাঝে। কোথায় বাঁচতে চেয়েছেন? মানুষের মাঝে। জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। ঠিক আছে, কবি কি চেয়েছেন? স্থান পেয়েছেন। কবিতার ডিরেক্ট লাইন, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। তারপর দেখো, কবি কি রূপে অমর আলয় রচনা করতে চেয়েছেন? ধন সম্পদ দিয়ে না, তিনি আসলে মানুষের সুখ দুঃখে গাথা সঙ্গীত দিয়ে। মানে কি, তিনি কবিতায় তোমাদেরকে পড়ানোর সময় বলেছি যে মানুষের সুখ দুঃখ, যেটার সাথে মানুষজন আসলে রিলেট করতে পারে। মানে তুমি যদি মানুষের সুখ দুঃখের কথা তোমার সাহিত্যকর্মে নিয়ে আসো, ওইটা পড়লে মানুষজন আসলে তোমার সাহিত্যকর্মের সাথে রিলেট করতে পারবে, যে আরে এটা তো আমার দুঃখের সাথে মিলে বা আমার চিন্তার সাথে মিলে। তখন মানুষ তোমার সৃষ্টিকর্ম বা তোমার লেখা কোনো একটা জিনিস বা তোমার সাহিত্যকর্মকে পছন্দ করবে, আদারওয়াইজ পছন্দ করবে না। কবি কি রূপে অমর আলয় রচনা করতে চেয়েছেন? কবি মানুষের সুখ দুঃখে গাথা সঙ্গীত দিয়ে অমর আলয় রচনা করতে চেয়েছেন। সকাল বিকাল কারা ফুল তুলবে, দেবতারা শিশুরা তোমরা, তোমরা, ঠিক আছে, কি তোমরা, এই লাইনটা বলা আছে না এই জায়গাতে? ধরো তোমরা তুলিবে ফুল, ঠিক আছে, এরকম ভাবে হচ্ছে এক্স্যাক্টলি আমার খেয়াল পড়তেছে না, তাই হচ্ছে একটু ব্রেক, মানে থেমে গেলাম বলার মাঝখানে। ফুল শুকিয়ে গেলে কি করতে বলা হয়েছে? ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়, মানে কি, তাকে যদি শুকিয়ে যায়, ফুল যদি শুকিয়ে যায়, মানে তার সাহিত্যকর্ম যদি মানুষের আর ভালো না লাগে,
বা তার সাহিত্যকর্ম যদি বোরিং হয়ে যায় বা মানুষের পছন্দ না হয়, তাহলে বলছে তোমরা ফেলে দিও, মানে আমার সাহিত্যকর্ম তোমরা পড়ো না, মনে রেখো না, আমার কোনো হার্ড ফিলিংস থাকবে না, ঠিক আছে, ফেলে দিতে বলা হয়েছে। ডাকঘর কি ধরনের রচনা, এটা আমরা সুন্দর মতো তোমাদেরকে ব্যাখ্যা করে দিয়েছিলাম যে দেখো এই জিনিসপত্রগুলো হচ্ছে তার সৃষ্টিকর্ম। নাটক হচ্ছে ডাকঘর কি, ডাকঘর হচ্ছে নাটক। সঙ্গীত শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে, সঙ্গীত শব্দটা হচ্ছে গান, কবিতা, সুর, ছন্দ। বেসিক্যালি তিনি কি লিখতেন, ঠিক আছে, তিনি সবকিছুই লিখতেন, বাট এই জায়গাতে গান হিসেবে ব্যবহৃত হয়েছে। বাট এই এমসিকিউটা অতটুকু ভালো লাগে না আমার, এই এমসিকিউটা ভালো লাগে না, এটা রিলেভেন্ট না। মানবের মাঝে কবি কি চান, মানবের মাঝে তিনি বাঁচতে চেয়েছেন, ঠাই চেয়েছেন, থাকতে চেয়েছেন, তিনি মানবের মাঝে বাঁচতে চেয়েছেন, মানে বেঁচে থাকতে চেয়েছেন, মানে তিনি তো জানেন যে শারীরিক দিক থেকে তাকে মৃত্যুবরণ করতে হবেই, শারীরিক দিক থেকে তাকে মৃত্যুবরণ করতে হবেই, কিন্তু সে আসলে কি তার সৃষ্টিকর্তার কর্মের মাধ্যমে, সাহিত্য কর্মের মাধ্যমে মানুষের ভিতরে তার মৃত্যুর পরেও অনেকদিন থেকে যেতে চেয়েছেন, টিকে থাকতে চেয়েছেন, যাতে মানুষজন তাকে মনে রাখে। যেমন দেখো পেলে, ম্যারাডোনা, এরা তো মারা গিয়েছেন, তাই না, বাট এদের ফুটবল খেলার জন্য, এরা আসলে ফুটবল খুব ভালো খেলতেন, ঠিক আছে, গড লেভেলের প্লেয়ার বলতে গেলে, ঠিক আছে, এটা আসলে মানুষজন বলে, বাট আমার কাছে গড লেভেল কথাটা ভাল লাগে না। ওকে, ধরো লেজেন্ডারি প্লেয়ার ওনারা, ওকে, তো লেজেন্ডারি প্লেয়ার, তো তাদেরকে কিন্তু আমরা এখনো মনে রাখি, কারণ কি তারা ওরকম কিছু করে গিয়েছেন। তাই অভাগীর স্বর্গ স্যাড একটা গ্রন্থ, মানে একটা গদ্য আর কি, আমার কাছে স্যাড লাগে অলওয়েজ পড়াতে। আরেকটি প্রাণী দূর থাকিয়া ওই দলের সঙ্গী হইল, এখানে অভাগীকে প্রাণী বলে উল্লেখ করা হয়েছে কেন, অভাগী ছোট জাত, তাই নারী বলে অবহেলিত, দরিদ্র বলে উপেক্ষিত। দেখো এই জায়গাতে আসলে নারী বলে অবহেলিত, দরিদ্র বলে উপেক্ষিত, এগুলো আসলে তোমার বইয়ে আসেনি, এসেছে কি সে ছোট জাতের মহিলা, তাই অভাগী দূরে দাঁড়ায় ছিল, কাছে যাওয়ার পারমিশন নাই তার, বুঝছো। রসিকের হতবুদ্ধির মতো দাঁড়ানোর কারণ কি, রসিক দুলে এসে কি একদম হতবুদ্ধি হয়ে দাঁড়িয়েছিল, যে সে মানে অভাগীকে এত আগে ছেড়ে দিয়ে চলে গিয়েছে, তাও অভাগী মৃত্যুর আগে তার স্বামীর পায়ের ধুলা নেওয়ার জন্য এত উদ্গ্রীব হয়েছিল। এটা আসলে আমাদের রসিক দুলে বুঝতে পারে নাই, তাকে কেউ এত ভালোবাসতো সে মানে না তা জেনে, যে আসলে মানে অভাগী তাকে এত ভালোবাসতো, ঠিক আছে। তারপর দেখো দারোয়ান তাকে কষে চর মারাতে কেউ তার পায়ের ধুলো চাইতে পারে তা শুনে, তো এই জায়গাতে আমরা বুঝলাম যে এই যে তার পায়ের ধুলো কেউ নিতে পারে বা তাকেও যে কেউ এত ভালোবাসতে পারে, সেই জিনিসটা আসলে রসিক দুলে বুঝে নাই। তো 1 ও 3 সি। তারপর রসিক বেল গাছটি কাটতে গেলে দারোয়ান বাধা দেওয়ার কারণ কি, দুলের মরা পোড়ানোর নিয়ম নেই, বেল গাছটির মালিক জমিদার, গোমস্তার অনুমতি নেয়নি, এই যে দুইটা, ঠিক আছে, অনুমতি লাগবে এক, ঠিক আছে, দুলের মরা পোড়ানোর নিয়ম নেই, গোমস্তার অনুমতি নেয়নি, আচ্ছা ঠিক আছে, আমি মনে উল্টা বলছি। তো 1 ও 2 হচ্ছে আমাদের এই জায়গাতে রাইট অ্যান্সার দেওয়া। তো অভাগীর স্বর্গ গল্পের জমিদারদের আচরণে প্রকাশ পেয়েছে কি, জমিদাররা হচ্ছে তোমার মনে করো যে জাত ভেদ করতো, যাদের মানে ছোট জাত বড় জাতের ভিতরে হচ্ছে তোমার ভেদাভেদ করতো, অবজ্ঞার রূপ ছিল তাদের ভিতরে, ঠিক আছে, অবজ্ঞার রূপ মানে কি, তারা মানুষকে অবজ্ঞা করার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে ছিল, যে আরে ছোট জাত ভাগ, তোর আবার মরা পুরাইতে হয়, যা নদীর পাড়ে গিয়ে বালুর মধ্যে চাপা দিয়ে আয়। ওকে, আমাদের ধরো এখন যদি মানে আমাদের ইসলাম ধর্মে কারো যদি কবর দেওয়া না হয়, তাহলে আমরা ভাবি কি আয় হ্যাঁ রে, কপালটা কত খারাপ, কবরটাও হইলো না। হিন্দু ধর্মে এরকম যে যে তাকে মানে যে নিচু জাত তাকে পোড়ানোর নিয়ম নাই, তাকে পুঁতে ফেলতে হবে, তাকে মাটিতে পুঁতে ফেলতে হবে, ঠিক আছে। দেখো এই জায়গাতে কি প্রকাশ পেয়েছে তোমার, মানে এক্স্যাক্টলি যদি আমরা বলি, দেখো অপশনগুলো একদম ছোট করে দেওয়া, আর যেহেতু এটা সিলেট বোর্ডের প্রশ্ন বুঝতেই পারতেছো, খুবই সুন্দর ফ্যান্টাস্টিক ফাটাফাটি প্রশ্ন করবে সিলেট বোর্ড। ওকে, আমি আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বোঝাচ্ছি। তো তোমরা হয়তো অনেকে জানো না, তোমরা ক্লাস 9-এ আসো, এই যে যশোর বোর্ড, সিলেট বোর্ড, ঠিক আছে, যশোর, সিলেট, এখন নতুন করে মাইমেনসিং বোর্ড আসছে, হ্যাঁ, বরিশাল বোর্ড, এরা খুবই তুখোর প্রশ্ন করে, ফ্যান্টাস্টিক ফাটাফাটি প্রশ্ন করে, যেটা দেখলে আমার মনে করে গাটা জ্বলে যায়। ওকে, তো অভাগীর স্বর্গ গল্পের জমিদারদের আচরণে প্রকাশ পেয়েছে মেইনলি কি, জাত ভেদের রূপ, তারা বড় জাত ছোট জাত এটার মধ্যে তফাৎ করে। কাঙালির মায়ের মৃতদেহ সৎকারের কাঠ জোগাড় করতে না পারার কারণ কি, সৎকার মানে কি, ওই যে আমরা যেরকম কবর দেই, হিন্দুরা হচ্ছে শাবদাহ করে পুড়িয়ে ফেলে, এটাকে বলা হয় সৎকার, ঠিক আছে, শেষ কার্য সম্পাদন করা। তো এই জায়গাতে দেখো রাইট আনসার বলছে 1 2 3, মানে তার কাঠ জোগাড় করতে না পারার প্রথম রিজন দরিদ্রতা, সে গরিব ছিল কিনতে পারে নাই, উচ্চ শ্রেণীর নিষ্ঠুরতা, বেল গাছটা লাগাইছিল হচ্ছে অভাগী নিজেই, বেল গাছ লাগিয়েছিল অভাগী, কিন্তু ওইটা ছিল জমিদারের জমির ভিতরে, তাই কাটতে দেয় নাই, জাতি বৈষম্য, হ্যাঁ ছোট জাত বড় জাত একটা বৈষম্য তো ছিল, বলছিল না লাস্টে যে তোর আবার তুই দুলে তোর আবার ইয়া কিসের, পুরানো কিসের, যা মাটি চাপা দে, যা। 1 2 3,
তো অভাগীর স্বর্গ গল্পে উপস্থাপিত তাৎপর্যটা আসলে কি দেখো, সামন্তবাদের নির্মম রূপ। সামন্তবাদ মানে কি, এই যে ধরো জমিদাররা শাসন করত, জমিদারদের কাছে যে অনেক জমি থাকতো, তারপর হচ্ছে তোমার সেই জমির ভিতরে যেসব কৃষকরা, ছোট জাতের মানুষরা হচ্ছে চাষ করতো, এদেরকে মানুষই মনে করা হইতো না, ভেদাভেদ করা হইতো, উঁচু জাত নিচু জাতের ভিতরে ভেদাভেদ করা হইতো। ঠিক আছে, তো এই যে সামন্ত হচ্ছে কি, এই যে জমিদার ফিউডাল লর্ড যারা, এদেরকে সামন্ত বলা হয়। এদের দেখবা যে একটা তোমার কিছু ইয়া থাকতো, চৌকিদার থাকতো, হ্যাঁ, গোমস্তা থাকতো, তারপরে তোমার মনে করো যে বিভিন্ন ধরনের পেয়াদা থাকতো, মানে বাহিনী থাকতো একটা। তারা কি করতো, মানুষকে গিয়ে ধরো মারধর করতো, গরু ছিনায় নিত, খুন করতো, জমি ছিনায় নিত, ঠিক আছে, আরো অনেক কিছু করতো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য। তো এই যে জমিদাররা কি আসলে মানুষকে ভালো মতো, মানুষের সাথে ভালো মতো ট্রিট করতো, মানুষকে ভালো মতো ট্রিট করতো? করতো না, মানুষকে মানুষ হিসেবেই ট্রিট করতো না, গরিবকে মানুষই মনে করতো না। ওকে, তাই বলা হচ্ছে অভাগীর স্বর্গ গল্পের উপস্থাপিত তাৎপর্য কি, সামন্তবাদের নির্মম রূপ, ঠিক আছে, হতদরিদ্র মানুষের দুঃখ কষ্টের যন্ত্রণা, এবং একজন রোগক্লিষ্ট মানুষের যাপিত জীবন না। এটা একদম মেইন জিনিস না। রোগক্লিষ্ট মানুষ কি, হ্যাঁ, অভাগী অসুস্থ হয়েছে, তার অনেক কষ্ট হয়েছে, এটা আসছে আমাদের গল্পে, কিন্তু মেইন জায়গাগুলা কি, গল্পের মেইন জায়গা হচ্ছে কি, এই যে সামন্তবাদের নির্মম রূপ, তোমাদের বোঝালাম সামন্তবাদ জিনিসটা কি, এবং হতদরিদ্র গরিব মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা, এগুলাই হচ্ছে মেইনলি প্রকাশ পেয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত দরদি ভাষায় উপস্থাপন করেছেন কি, সামন্তবাদের নির্মম চিত্র, ঠিক আছে, তারপর হচ্ছে নিচু শ্রেণীর মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা, উচ্চ শ্রেণীর মৃতের অনাড়ম্বর অন্ত্যেষ্টিক্রিয়া। মানে এই যে দেখো, অনাড়ম্বর অন্ত্যেষ্টিক্রিয়া মানে হচ্ছে কি, এই যে আমরা দেখলাম বড়লোকের বউ মারা গেছে, তাকে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে চিতায় রেখে আগুন দেওয়া হলো, এটাকে বলা হয় অনাড়ম্বর, ঠিক আছে। অন্ত্যেষ্টিক্রিয়া মানে হচ্ছে যে শেষ কার্য, কাউকে মৃত্যুর পরে পুড়িয়ে ফেলা হচ্ছে বা কবর দেওয়া হচ্ছে, এটা হচ্ছে তোমার অন্ত্যেষ্টিক্রিয়া, এক কথায় বলা যায়। তো এখন ওইটা তো আমাদের মেইন ফোকাস না, এটা কি আমাদের মেইন ফোকাস না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত দরদি ভাষায় উপস্থাপন করেছেন এই দুইটা জিনিসকে, দরদ দিয়ে, আবেগ দিয়ে, যে সামন্তবাদের নির্মম চিত্র, চারে মানুষগুলাকে কত নির্মমতা সহ্য করতে হচ্ছে, মারা হচ্ছে, গাছ দেওয়া হচ্ছে না, একটা গাছই চাইছিল, যে গাছটা যে মহিলা মারা গেছে সেই মহিলাই রোপণ করছিল কোনো একটা সময়, ওটা দেওয়া হচ্ছে না। নিচু শ্রেণীর মানুষের দুঃখ কষ্ট এবং যন্ত্রণা দরদি ভাষায় বা দরদের সাথে হচ্ছে প্রকাশ পেয়েছে। সাদিক বাগেরহাট পিসি কলেজে পড়ে, মায়ের অসুস্থতার সংবাদ পেয়ে রাতেই বাড়ির উদ্দেশ্যে সে রওনা দেয়। নদীতে পারাপারের জন্য নৌকা না পেয়ে সাঁতার কেটে নদী পার হয়ে বাড়িতে আসে। উক্ত চরিত্রে ফুটে উঠেছে কি, মায়ের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি কর্তব্যবোধ, মায়ের ঋণ পরিশোধ করা। দেখো এই জায়গাতে ঋণ পরিশোধ করার কিছু নাই, মানে মায়ের ঋণ পরিশোধ করার জন্য এত কষ্ট করছে, ব্যাপারটা এরকম না। ঠিক আছে, এখানে কি তোমার এই দুইটা, মায়ের প্রতি ভালোবাসা থেকে, মায়ের প্রতি কর্তব্যবোধ থেকে তারা হচ্ছে এই কাজটা করেছে। যেরকম আমাদের মানে কে করছিল, অভাগীর ছেলের নাম কি ভুলে গেছো? মনে রাখতে হবে। দেখো এই জায়গাতে আরো তোমাদের কিছু প্রশ্ন আছে, সেই জিনিসপত্রগুলো হচ্ছে আমরা দেখব। দেখো এখানে কি বলছে, যে অসিত চট্টোপাধ্যায় বাড়িতে দারোয়ান বৃদ্ধ তাপসকে অবজ্ঞা করেন না। তাপস তার ছেলেকে প্রশিক্ষিত করে, কিন্তু ছেলে গাড়ির গ্লাস ভেঙে ফেললে তাপস চিন্তিত হয়। তাপসকে অভাগীর বৈশিষ্ট্যের অধিকারী বলা যায়, কারণ তারা উভয়ে কি দায়িত্বশীল, সন্তান বৎসল, শঙ্কাগ্রস্ত। ঠিক আছে, তারা দায়িত্বশীল, সন্তান বৎসল, মানে যেরকম অভাগী তার ছেলের জন্য হচ্ছে অনেক বেশি তোমার কি ছিল, কনসার্ন ছিল, সেরকম এই জায়গাতে আমাদের তাপসও তার নিজের ছেলের প্রতি অনেক বেশি কনসার্ন, শঙ্কাগ্রস্ত, চিন্তিত, যে আরে আমার ছেলেটার কি হবে, দুইজনেই চিন্তা করছে এরকম যে ছেলের কি হবে। ওকে, ভিক্ষুক আবেদিন সাহেবের গাড়ির পাশে থাকা থালা বাড়ালে তিনি ধমক দেন। প্রকাশিত দিকটি নিচের যে উক্তি দিয়ে ফুটে উঠেছে, মাকে পোড়াবিত গাছের দাম 5 টাকা আনগে। ঠিক আছে, বলছে 5 টাকা নিয়ে আয়, গাছের দাম এটা। সব বেটারাই বামুন কায়েত হতে চায়, যা যা, এখানে কিছু হবে না। দেখো এটা কিন্তু আসলে তোমার মানে মাকে পোড়াবিত গাছের দাম 5 টাকা আনগে, ধরো ভিক্ষুক আসছে, ঠিক আছে, আবেদিন সাহেবের গাড়ির কাছে হচ্ছে ভিক্ষুক আসছে, তো ভিক্ষুককে হচ্ছে তোমার মনে করো তারাই দিছে ধমক দিয়ে। ওকে, তো এখন এটার সাথে আমরা 1 আর 3 হচ্ছে মিলটা খুঁজে পাই। ভগবানের ফৌজদারি কোর্ট নাই, জাত বিচার পইতে টিকি টোপর সব থেকে শ্বেতা ভাই একাকার, জাত শেষিকে তোলা রবে, কর্ম নিয়ে বিচার হবে, উক্ত রচনায় প্রকাশ পেয়েছে। মানে বলতেছে কি, সৃষ্টিকর্তার কাছে আসলে তোমার সৃষ্টিকর্তার কোনো আদালত নাই,
সৃষ্টিকর্তা কোনো জাতের মধ্যে ভেদাভেদ করে না, সবাই ন্যায় বিচার পাবে সৃষ্টিকর্তার কাছে। সামন্তবাদের নির্মম রূপ, ঠিক আছে, নিম্নবিত্ত মানুষের জীবন শ্রমজীবীদের প্রতি সহানুভূতি। এই জায়গায় দেখতে পাচ্ছি যে আসলে নিম্নবিত্ত মানুষের জীবন সামন্তবাদের নির্মম রূপ, এই দুইটাই হচ্ছে প্রকাশ পেয়েছে। ওকে, তো এরকম আরো এমসিকিউ আছে, তোমরা একটু স্লাইড থেকে জিনিসগুলো দেখে নিও। আমাদের স্লাইড অনেক বড়, তাই হচ্ছে তোমাদেরকে একটু নিজেদের প্র্যাকটিস করার জন্য বলতেছি। দেখো অনেকগুলা প্রশ্ন কিন্তু আমাদের এই জায়গাতে আছে, ঠিক আছে। এরপরে এই যে ধরো তোমার এক কথায় যদি আমি বলি, তাহলে এই যে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, সংক্ষিপ্ত প্রশ্ন, মানে তোমার ক খ মিলিয়ে, মানে তোমাদের পুরাতন স্লাইড গুলাকে একসাথে করে হচ্ছে আমি এনেছি, সেখানে হয়তো সবগুলা স্লাইডের সিকিউ নাই। তো এই যে তোমার বর্ণ বৈষম্য, হ্যাঁ বর্ণ বৈষম্য, বা ধরো হচ্ছে শ্রেণী বৈষম্য, উচ্চ শ্রেণী নিচু শ্রেণীর মধ্যে যেটা তফাৎ, উচ্চ শ্রেণীর মানুষের নিচু শ্রেণীর মানুষগুলোকে হচ্ছে বিভিন্নভাবে হেনস্থা করা, তাদেরকে হচ্ছে শোষণ করা, তাদেরকে অপদস্থ করা, তাদের সাথে অন্যায় করা, এই ব্যাপারগুলাই দেখবা তোমার সৃজনশীলে ফুটে উঠেছে। দেখো বন্দনা কবিতাটা হচ্ছে অনেকের আছে, অনেকের হচ্ছে আবার নাই। তো এই জায়গাতে ধরো কবি পরিচিতি, লেখক পরিচিতি গুলাকে আমরা ফোকাস করব। এটাকে টেনে নিয়ে যাচ্ছি কারণ কি, তোমাদের যাদের রিভাইজ দেওয়া দরকার এখানে তোমরা স্লাইড থেকে দেখে নিও, রিভাইজটা দিয়ে দিও, ঠিক আছে। কারণ কি সবার হচ্ছে এই জায়গাতে জিনিসটা নাই, ঠিক আছে। পল্লী সাহিত্যের কয়টা জিনিস হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। পল্লী সাহিত্য হচ্ছে কয়দিন আগেই তোমাদেরকে পড়িয়েছি, তাই পল্লী সাহিত্যটা হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো পল্লী সাহিত্য, পল্লী সাহিত্য, পল্লী সাহিত্য, পল্লী সাহিত্য, দেখো মন মাঝি তোর বৈঠা নেড়ে গানটি কোন ধরনের, ঠিক আছে। এটা তোমাদেরকে আমি ক্লাসেও বলছিলাম যে আসলে এইটা মানে আমাদেরকে বুঝে নিতে হবে যে ভাটিয়ালি গান কারা গায়। সিলেট অঞ্চলের মাঝিরা হচ্ছে এই ধরনের ভাটিয়ালি গান, ময়মনসিংহ সিলেট অঞ্চলের মাঝিরা হচ্ছে ভাটিয়ালি গান গেতো। নৌকা বাইতে বাইতে যখন তাদের মনটা উদাসীন হয়ে যেত বা তারা একটু স্যাড হয়ে যেত, তখনই তারা হচ্ছে গান গাওয়া শুরু করত। ওকে, আউল বাউল লালনের দেশ, মাইকেল জ্যাকসন আইলোরে, ঠিক আছে। এই জায়গাতে তোমাদেরকে বলছিলাম যে দেখো ক্ষোভটা প্রকাশ পেয়েছে, এটাকে ডিরেক্টলি বোঝা যাচ্ছে না, বাট রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ক্ষোভ। তারপর ফোকলোর সোসাইটির কাজ কি, আমরা জানি ফোকলোর সোসাইটির কাজ হচ্ছে কি, তারা এরকম তোমার হচ্ছে প্রাচীন ইতিহাস, পল্লীর প্রাচীন ইতিহাস, বিভিন্ন ধরনের উপকথা, রূপকথা ইত্যাদিকে সংগ্রহ করে, তারা বিভিন্ন গল্প বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে তারা, তারপর হচ্ছে সেগুলোর ভিতরে তুলনা করে, মিল খুঁজে বের করার চেষ্টা করে যে কোনটার সাথে কি মিল আছে, ঠিক আছে। তারপর জাতির পুরনো ইতিহাসের অনেক গোপন কথা খুঁজে পাওয়া যায় নিচের কোন বাক্যে। দেখো মানে পুরনো ইতিহাসের অনেক মানে গোপন কথা খুঁজে পাওয়া যায় কি, পীরে বসে পেরোর খবর, মানে কি মানে প্রবাদ থেকে, প্রবাদ প্রবচন, প্রবাদ দেখছো না আমরা, এটা কি পীরে বসে পেরোর খবর। তোমাদেরকে এটার অর্থ কি বলছিলাম, যে এটা একটা পুরাতন প্রবাদ যার অর্থ হচ্ছে কি ঘরের মধ্যে বেশ মানে ঘরের মধ্যে বসে, ঘরের বারান্দায় বসে পুরা দুনিয়ার খবর রাখে যে লোক। কিছু মানুষ আছে না, ধরো থাকে ঘরে বাট পুরা দুনিয়ার খবর তার কাছে আছে। তো এই প্রবাদের মাধ্যমে কি আসলে, প্রবাদের মাধ্যমে কি ইতিহাসের অনেক গোপন কথা খুঁজে পাওয়া যায়, ছোটখাটো অনেক বিষয় ইতিহাস রিলেটেড জিনিসপত্র দেখবা প্রবাদের মাধ্যমে প্রকাশ পায়। সরস প্রাণের জীবন্ত উৎস কোনগুলো, আমরা জানি এটা একদম বইয়ের লাইন, তোমাদেরকে বলছিলাম যে সরস প্রাণের জীবন্ত উৎস হচ্ছে ছড়া ও গান। সরস প্রাণের জীবন্ত উৎস হচ্ছে ছড়া এবং গান। ফোকলোরের কথাটির মানে ফোকলোর কথাটির উদ্ভাবক কে, লেখা আছে একদম যে উইলিয়াম থমস হচ্ছে ফোকলোর কথাটার উদ্ভাবন করেছে। ধরি মাছ নাছুই পানি, এই কথার সাথে সাদৃশ্যপূর্ণ লাইন কোনটা, মানে এখানে আমাদের প্রবাদের মিনিংটা বুঝতে হবে। ধরি মাছ নাছুই পানি মানে কি, আমি মাছও ধরবো, আমি পানিতেও হাত দিব না, পানিতেও নামবো না। তো এটা হচ্ছে সাপও মরবে লাঠিও ভাঙবে, মানে আমার কাজও হবে, আমার কোনো কষ্টও হবে না, আমার কোনো প্রবলেমই হবে না। এই জিনিসপত্র পলিটিক্যাল লিডাররা হচ্ছে এমন কাজ করে, বুঝছো। তারা হচ্ছে ঘুরায় পেঁচায় ইনডিরেক্টলি কাজ মানে হাসিল করে ফেলে, তাদের নিজেদের কিছুই করতে হয় না। তারপর পল্লী সাহিত্য প্রবন্ধে নিচের কোনটিতে ভুয়ো দর্শনের পরিপক্ক ফল সঞ্চিত হয়ে থাকা। ভুয়ো দর্শন মানে কি, দেখা এবং শোনার মাধ্যমে যে জ্ঞান অর্জিত হয়, এবং এটা আমি তোমাদেরকে বলছিলাম কয়েকদিন আগে পড়ানোর সময় যে দেখো এটা হচ্ছে তোমার খনার বচন বা ডাকের বচন ইত্যাদির সাথে হচ্ছে তোমার রিলেটেড, কারণ কি এগুলা কৃষিকাজের সাথে সম্পর্কিত। বৃষ্টি, খরা, ফসল হওয়া, কম হওয়া, কলা পাতা না কাটলে যে কলার ফলন ভালো হয়, এই জিনিসপত্রগুলো তো মানুষ মানে এই যে খনার বচনের মাধ্যমে এগুলা ফুটে উঠেছে, ঠিক আছে। তো কলা কলা রুয়না হচ্ছে তোমার কেটোপাত, একটা কথা ছিল না এই জায়গাতে খনার বচন। তো এগুলো আসলে কি মানুষজন হঠাৎ করে পাইছে না, ভুয়ো দর্শনের মাধ্যমে, মানে অনেকদিন ধরে তারা দেখেছে,
অনেকদিন ধরে তারা শুনেছে, তারপরে তারা হচ্ছে জিনিসপত্রগুলোকে বলেছে যে এটা করলে এটাই হবে। এগুলা এক্সপিরিয়েন্সের মাধ্যমে আসে, হঠাৎ করে আসে না। পীরে বসে পেরোর খবর, এটা কি? এটা প্রবাদ। প্রবাদ বাক্য অলরেডি বলে ফেলছি তোমাদের। থরি মাছ না ছুঁই পানি, এটাও কি? এটাও হচ্ছে প্রবাদ বাক্য। ওকে। পল্লী সাহিত্য প্রবন্ধে খোকা খুকির ছড়াকে সরস প্রাণের জীবন্ত উৎস বলা হয়েছে। কেন কেন বলা হয়েছে বলো তো? কয়েকদিন আগে দেখাইছি, মন থেকে উচ্চারিত হওয়া বলে। মন থেকে আসে এগুলা। ঠিক আছে, তারপর ভুয়ো দর্শনের পরিপক্ক ফল কোথায় সঞ্চিত হয়ে আছে? ডাক এবং খনার বচনের মধ্যে সঞ্চিত হয়ে আছে। পল্লী সাহিত্য প্রবন্ধে সরস প্রাণের জীবন্ত উৎস বলা হয়েছে কাকে? খোকা খুকির ছড়া, গান ইত্যাদিকে বলা হয়েছে। পল্লী সাহিত্য প্রবন্ধে বর্ণিত চীন দেশে সংগঠিত গল্প কোনটা? আলীবাবা ও হচ্ছে তোমার সরি আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ, এইটা। তারপর দেখো, প্রলেতারিয়াত সাহিত্য হচ্ছে কি? প্রলেতারিয়াত সাহিত্য তোমাদেরকে বলছিলাম, একটা হচ্ছে তোমার বুর্জুয়া, একটা হচ্ছে প্রলেতারিয়াত। কার্ল মার্কসের কথা অনুযায়ী বুর্জুয়া মানে যারা হচ্ছে ধরো ফ্যাক্টরির মালিক, গার্মেন্টসের মালিক, কোম্পানির মালিক, বড়লোক। আর প্রলেতারিয়াত হচ্ছে যারা ওইসব কোম্পানি ফ্যাক্টরিতে কাজ করে। এই প্রলেতারিয়াত বা শ্রমিক গোষ্ঠী, গরিবরা সারা জীবন কাজ করে, মাথার ঘাম পায়ে ফেলে হচ্ছে কাজ করে, বেতন দেয় তাদেরকে কম। যেমন গার্মেন্টস শ্রমিকদেরকে বেতন দেওয়া হয় না, খুবই কম বেতন দেওয়া হয়। বেতন দেয় তাদেরকে কম, খাটায় বেশি, লাভ করে কারা? বুর্জুয়ারা, বুঝছো? তো এই যে শ্রমজীবী মানুষের দুঃখ কষ্ট হচ্ছে এই সাহিত্যে প্রকাশ পায়, প্রলেতারিয়াত সাহিত্যের ভিতরে শ্রমজীবী দুঃখীদের। ওকে। তো বাড়ির কাজ জমা দিতে হবে না। ওকে, এই গেল হচ্ছে আমাদের মোটামুটি একটা ছোটখাটো রিভাইস। ওকে। সবগুলো এমসিকিউ ধরো হচ্ছে একদম টাচ করে করে যেতে পারিনি সময় স্বল্পতার জন্য, কারণ পরীক্ষার আগে যদি 2-3 ঘন্টা রিভিশন ক্লাস দিয়ে দিই তাহলে তো সমস্যা। এখন আবারও দুঃখ প্রকাশ করছি, কারণ আমরা যা পড়িয়েছি মানে জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত সেগুলা নিয়ে ডিসকাস করার চেষ্টা করেছি। তোমাদের হাফ ইয়ারলি দেখা যায় পরীক্ষায় ক্লাস 9, তো সিলেবাস অনেক উল্টাপাল্টা থাকে, যে এই স্কুলে এটা ওই স্কুলে এটা। যার যতটুকু হচ্ছে হেল্প হয়, আশা করি তোমাদের কাজে লাগবে এখান থেকে। অবশ্যই দেখা হবে পরের ক্লাসে অন্য একদিন।